আমার কলেজের ভাই বোন যারা অনলাইনে আছে একটু কমেন্ট করবো যে আমরা সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি কিনা। যারা অফলাইনে আছে তারা সবাই সুস্থ আছে, তাদের জিজ্ঞেস করে লাভ নেই, তাই না? ঠিক বলছি না? এই সুস্থ আছি দেখে আসতে পারছি, তাই না? তো জিজ্ঞেস করে আর কি লাভ? তাও লাভ আছে। এই যখনই বলবো যে কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ, এটাই তো শুকরিয়া আদায় করলেন, বিনিময়ে কি পেয়ে গেলেন? সওয়াব পেয়ে গেলেন। হ্যাঁ, যাক, আমরা সবাই কেমন আছি? যাক, জাযাকাল্লাহ খাইরান। আমাদেরকে সৃষ্টিকর্তা সুস্থ রেখেছেন, এর জন্যই আমরা শুকরিয়া আদায় করা উচিত। কারণ অসুস্থ হইলে বোঝা যায় যে আসলে সুস্থতার কি মর্ম। অসুস্থ হইলে আমরা কি করি? সুন্দর করে সৃষ্টিকর্তার কাছে কই, এবার আমারে মাফ করো, আমি এই করব, ওই করব, ওই করবো। আর যখনই সুস্থ হয়ে গেলাম আমার সব ভুলে গেলাম। অসুস্থ হইলে যে আসলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের শরীরের মর্ম, শরীরের গুরুত্ব, কাজের গুরুত্ব, সময়ের গুরুত্ব সবকিছু আমাদের মাথায় চলে আসে তখন। যাই হোক, সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে উনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আর ওনার সুস্থতার কারণেই আজকে আমরা সবাই আবার একত্রিত হতে পারছি, বা আমরা সুন্দরভাবে একটা ক্লাসকে অবজারভেশন করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথম ক্লাসে ত্রিভুজ লেকচার 1 পড়েছিলাম, তাই না? আজকে আমরা লেকচার 2 পড়বো। অর্থাৎ ত্রিভুজ লেকচার 2 তে আমরা খুবই স্লোলি প্রতিটা তথ্য নিখুঁতভাবে জানার চেষ্টা করব, যাতে করে যে কোনো ভাবে কোশ্চেন আসুক না কেন আমরা যেন পারি। কথা কি বুঝতে পারছি? তো আজকে আমরা ত্রিভুজ পর্বের একটা হেডিং দিয়ে দেই। হেডিংটা হবে আজকে এরকম। গতদিন আমরা পড়েছিলাম না, ত্রিভুজের টাইপ 1 পড়েছিলাম। টাইপ 1 ছিল পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র। লাস্ট এই টাইপটা আমাদের ছিল। আজকে আমরা লিখবো টাইপ 2, ত্রিভুজের টাইপ 2। এই টাইপ 2 তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা বাহুভেদে ত্রিভুজ শিখবো। কি শিখবো? বাহুভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ। এই বাহুভেদে ত্রিভুজ আমরা দেখার চেষ্টা করব, এবং বাহুভেদে ত্রিভুজ কত প্রকার এবং প্রত্যেকটা ত্রিভুজের কিছু খুব ক্রিটিক্যাল বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে, যে বৈশিষ্ট্যগুলো একটু পেঁচায় আসে, আমরা বুঝতে পারি না অনেক সময়। আচ্ছা, তো আমরা যখন লিখবো বাহুভেদে ত্রিভুজ, যাই হোক, যারা অনলাইনে আছে আমার কলিজার ভাই কলিজার বোন সবাই খাতা কলম নিয়ে বসে পড়ি আমরা। বাহুভেদে ত্রিভুজ দেখেন, যেমন আমরা আপনাদেরকে যখন আমি প্রশ্ন করি, অনেকেই পারবেন যারা আমার ক্লাস করছেন প্রথম ক্লাসটা, বলেন তো কোন কত প্রকার? কোন কত প্রকার? 3 প্রকার, 2 প্রকার। কি কি? অন্তস্থকোণ আর বহিস্থকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ। 4 প্রকার। এই যে যারা প্রথম ক্লাসটা ছিল তারা কিন্তু ঠিকই কোন কত প্রকার এটা জানে। দেখেন, হ্যাঁ, কোন কত প্রকার? 2 প্রকার শিখাইছিলাম, মনে পড়ে? কোন কত প্রকার? 2 প্রকার, একটা জ্যামিতিক কোণ আর একটা কি ত্রিকোণমিতিক কোণ। যদি আপনাকে প্রশ্ন করে জ্যামিতিক কোণ কত প্রকার, তাহলে আপনি কি বলবেন? 3 প্রকার, সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর সমকোণ, এই 3 প্রকার। কিন্তু আমরা কি বলি, যখন আমাকে বলা হয় কোন কত প্রকার, আমরা বলি কোন 3 প্রকার। কিন্তু কোন কি আসলে 3 প্রকার? কোন 2 প্রকার। জ্যামিতির ভিত্তিতে কোণ আছে, আবার ত্রিকোণমিতিক কোণ আছে। কারণ ত্রিকোণমিতির কোণগুলো হচ্ছে চতুর্ভাগ বেঁধে হয়। কি বেঁধে হয়? এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এখানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত কোণ হইতে পারে ত্রিকোণমিতিতে। কারণ মনে করেন প্রথম চতুর্ভাগ থেকে যাত্রা শুরু করলেন, গিয়ে আবার ঘুইরা 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 এভাবে কোণ তৈরি করা যায়। এই জন্য এখানে +ইনফিনিটি পর্যন্ত কোণ তৈরি হয়। কিন্তু জ্যামিতিক কোণের মধ্যে একটা লিমিট আছে, 0 ডিগ্রি থেকে বড়, আর কি 360 ডিগ্রি থেকে। কথা বুঝতে পারছি? তো এই যে একটা লিমিট থাকে, কি থাকে? লিমিট থাকে। যাই হোক, তো আমরা টাইপ 2 তে কি দিলাম বলেন? টাইপ 2 তে দিলাম আমরা বাহুভেদে ত্রিভুজ। বলেন, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? 2 প্রকার না 3 প্রকার? বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। কত প্রকার? একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে আমাদের 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এই বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। 3 প্রকার কি কি? একটা ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। সুন্দর করে নোট করে নিব আমরা। যাদের নোট ভালো হবে, অফলাইন বলি বা অনলাইন বলি, এই প্রতি মাসে আমরা নোটের একটা করে ক্যাম্পেইন করব। যাদের হ্যান্ড নোট সুন্দর হবে, ভালো হবে, তাদেরকে এই হ্যান্ড নোটের জন্য, যাদের নোট ভালো হবে তাদেরকে 500 টাকা করে আমরা পুরস্কৃত করবো। জান, দেখা যাবে যে প্রতি মাসে হ্যান্ড নোটের টাকা উঠে উঠে কোর্স ফি উসুল।
বুঝাইতে পারছি? হ্যান্ড নোট করতে হবে সুন্দর করে। আসেন, তাহলে আমরা বুঝলাম সমবাহু ত্রিভুজ। 2 নম্বরে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। বাহু দুইবার হয়ে গেল। সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা কি বলেন? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তো সবাই আমরা একটু হেডিং দিয়ে দেই। হেডিং দিয়ে দেই। হেডিং দেওয়ার পর লিখবো ত্রিভুজ 3 প্রকার। 3 প্রকার কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং কি বিষমবাহু ত্রিভুজ। এই যে 3 প্রকার ত্রিভুজ পাইলাম, প্রতি প্রকারে এবার আমরা কিছু অজানা তথ্য জানবো। সাধারণ তথ্যগুলো আমাদের সবারই জানা, কিন্তু আমরা কিছু অজানা তথ্যও জানবো। প্রশ্ন অনেক সময় পেঁচায় করে। এই পেঁচায় কিভাবে করে? প্রশ্নের ভাষা আমরা বুঝতে পারি না। প্রশ্নের ভাষা আপনাকে বুঝতে হবে। সাধারণ সাদামাটা প্রশ্নগুলো কিন্তু আমরা ভুল করে আসি বেশি, শুধুমাত্র ভাষা না বোঝার কারণে। কি না বোঝার কারণে? ভাষা। কখন সমদ্বিবাহু, কখন সমবাহু বুঝি না, প্রশ্নের প্যাটার্ন বুঝি না। এবং এখনো দেখবেন অনেক বইয়ের মধ্যে এই সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন অনেক বইয়ের মধ্যে ভুল। কেন ভুল? কারণ তারা নিজেরাও প্রশ্নের মর্মটা বোঝে না। আপনাকে প্রশ্নের মর্ম বুঝতে হবে, মাথার সেন্স দিয়ে চিন্তাও করতে হবে যে আসলে এটা কোন বাহু হতে পারে, এটা সমবাহু না সমদ্বিবাহু। আমি কি কথা বুঝাতে পারছি? এবার আমরা এতটুকু সবার লেখা হইলে আমরা লিখবো সমবাহু ত্রিভুজ। আমরা হেডিং দেব সমবাহু ত্রিভুজ। আমরা হেডিং দেব সমবাহু ত্রিভুজ। কি হেডিং দেব? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা হেডিং দেই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এই জায়গা থেকে আমরা অনেকগুলো অথেন্টিক তথ্য জানার চেষ্টা করব। অনেকগুলো অথেন্টিক তথ্য জানার চেষ্টা করব। তো কলিজার ভাই, কলিজার বোন, আমরা সবাই জানি যে এটা যদি একটা ত্রিভুজ হয়, আর এই ত্রিভুজটা যদি আমরা এ বি সি বলি, তাহলে এই ত্রিভুজের প্রতিটা বাহু কি হইতে হবে বলেন? সমান হইতে হবে। কি হইতে হবে? সমান হইতে হবে। কি হইতে হবে? সমান হইতে হবে। আসেন, এই ত্রিভুজ থেকে আসলে কত লেভেলের প্রশ্ন করতে পারে, আমরা সব লেভেলের প্রশ্নগুলো এখান থেকে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। দেখেন, আমাকে যদি কখনো এখান থেকে প্রথম প্রশ্ন দেখেন, প্রথম সুন্দর করে একটা একটা করে নোট করব আমরা। তাহলে এই ত্রিভুজের 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এর বাহু সবগুলো কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে আমরা চিত্র থেকে কি বলতে পারি? এ বি সমান বি সি সমান কি সি এ বা এ সি। তাহলে এখানে 1 নাম্বার বৈশিষ্ট্যে আমরা কি পাইলাম? এর সকল বাহু সমান। এর সকল বাহু সমান। এর সকল বাহু কি সমান। এর সকল বাহু সমান। 2 নাম্বার বৈশিষ্ট্যে যখন আমরা চলে আসব, যখন আমরা দেখব পৃথিবীর যে কোনো স্ট্রাকচারে যখনই দেখব তার বাহু সব সমান, তার বাহু সব কি সমান, বাহু সব সমান, তখন তার ভেতরে একমাত্র রম্বস ব্যতীত, কি ব্যতীত? রম্বস ব্যতীত সকল ক্ষেত্রে কোণগুলো সমান হয়। কোণগুলো কি হয়? সমান হয়। একমাত্র রম্বস ব্যতিক্রমী। কারণ ওই বেটা ঘাউরা, ওর ভেতরে কিন্তু কোনো বৃত্ত আঁকা যায় না। জানেন, একটা প্রশ্ন আসে, প্রশ্নটা ঠিক এভাবে আসে, আপনাকে বলা হয় কোন চতুর্ভুজে কোনো বৃত্ত আঁকা যায় না? রম্বস। কারণ রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমান হওয়ার কারণে এমন ভাবে অ্যাঙ্গেল নেয় যে এই মাথা মিলাইতে গেলে এই মাথা দুটো ভেতরে থাকে, এই দুটা মাথা মিলাইতে গেলে এই দুটো বাইরে চলে যায়। এখানে কিন্তু বৃত্ত আঁকা সম্ভব হয় না। তো এই রম্বস হচ্ছে ব্যতিক্রমী। যাই হোক, আমরা 2 নাম্বার বৈশিষ্ট্যে দেখতেছি যেহেতু ওর বাহু সমান, তাহলে এর কোণগুলো কি হবে বলেন? সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি? কোণ এ সমান কোণ বি সমান কোণ সি। শুধু কি কোণগুলো সমান? না, কোণগুলোর মানও আছে। কত ডিগ্রি করে বলেন? 60 ডিগ্রি করে। কোণগুলোর মান কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এর সকল কোণ সমান। সকল কোণ সমান। এর সকল কোণ সমান। এবং প্রতিটি কোণের মান কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এর সবগুলো কোণ সমান এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। আমার কলিজার ভাই, কলিজার বোন, এখান থেকে ভেতর থেকে অনেকগুলো কোশ্চেন করে। এই ভেতরের কোশ্চেন গুলোতে এখন আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করব। দেখেন, এখানে 3 নাম্বারে যে আমাকে কোশ্চেনটা করে, 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাকে বলে কোন ত্রিভুজের, ভালো করে বোঝেন, এটা কেউ লেখেন না, আগে কথা বোঝেন, ভাষা বোঝেন। আমাকে প্রশ্ন করবে কোন ত্রিভুজের
যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ সমান হয়, তাদের বহিস্থ কোণ সমান হয়। কলিজার ভাই কলিজার বোন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? যেহেতু সমবাহু, তাহলে প্রতিটা কোণের ভেতরের কোণগুলো কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ধরেন আমি এই বাহুটাকে বর্ধিত করলাম। কি করলাম? বর্ধিত করলাম। যদি আমি এই বাহুটাকে বর্ধিত করি, ধরেন এই বাহুটাকে বর্ধিত করলাম, এখানে আমি বি দিলাম, এখানে আমি বর্ধিত করলাম এই বাহুটাকে আমি বর্ধিত করলাম। বলেন, বর্ধিত করলে এর বাহিরে যে আমি বহিস্থ কোণটা পাইলাম, এই কোণটা কত ডিগ্রি পাবো? 120 ডিগ্রি। এখানেও কত পাবো? 120 ডিগ্রি। আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি তারপরেও কত পাবো? 120 ডিগ্রি। আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি তারপরেও কত পাবো? 120 ডিগ্রি। তাহলে যদি আমাকে প্রশ্ন করে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ কি হয়? সমান হয়। বহিস্থ কোণ সমান হয়, তখন কি হবে বলেন? সমবাহু ত্রিভুজ। আবার এখানে পেছায় আরেকটা প্রশ্ন করে। এবার আমার প্রশ্ন করবে এভাবে, বলবে মানে কোন ত্রিভুজের, মানে যে কোনো কথাটা উচ্চারণ করবে না, আপনাকে বলতেছে যে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, তাদের বহিস্থ কোণগুলো সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে? আপনি বলতেছেন সমবাহু। এবার যে কোনো কথাটা উল্লেখ না করে আপনাকে বলতেছে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, কি বলছে প্রশ্নে? একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে এর বহিস্থ কোণগুলো সমান হলে এই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? অনেকে আমরা বুঝি সমদ্বিবাহু ত্রিভুজ। একটি মাত্র বললে কেন? কারণ আমরা তখন বুঝি সমদ্বিবাহু মানে তার দুইটা বাহু সমান, আর তার ভূমিটাকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণগুলো সমান হয়। বহিস্থ কোণগুলো কি হয়? সমান হয়। কিন্তু এটা রং। এটা কি রং? যদি প্রশ্নের মধ্যে দেখেন যে কোনো ত্রিভুজের কথা উচ্চারণ করছে বা একটি ত্রিভুজের কথা উচ্চারণ করে আপনাকে বলতেছে যে একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণগুলো সমান, তাহলে দুই ক্ষেত্রেই সমবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু তখনই হবে যখন আপনাকে ডিরেক্ট উচ্চারণ করে বলবে যে কোন ত্রিভুজের শুধুমাত্র একটি বাহু অথবা শুধুমাত্র ভূমি, শুধুমাত্র একটি বাহুর কথা যদি উচ্চারণ করে, শুধুমাত্র অথবা, সমদ্বিবাহু তো লিখে দিব, শুধুমাত্র একটি বাহু অথবা শুধুমাত্র ভূমি। কারণ সমদ্বিবাহুর ক্ষেত্রে আমার এই ভূমি সংলগ্ন কোণ দুটা সমান হওয়ার কারণে শুধু ভূমিকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ সমান হয়, কিন্তু এই বাহুকে বর্ধিত করলে কিন্তু বহিস্থ কোণ সমান হয় না। এই বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হয় না। তার মানে এখান থেকে আমি এটা আঁকার পিছনে রিজন হচ্ছে দুইটার মধ্যে তারতম্যটা বুঝাই দিলাম, যাতে করে কোনো কনফিউশন তৈরি না হয়। শুধুমাত্র একটি বা শুধুমাত্র ভূমি উচ্চারণ করলে সমদ্বিবাহু, অন্যথায় সকল ক্ষেত্রে সমবাহু। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে নেই যে যদি ত্রিভুজের যে কোনো একটি বাহু অথবা ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হয়। বহিস্থ কোণ সমান হয়। তাহলে প্রশ্নে আমাকে দুই ভাবেই প্রশ্নটা আমাকে করতে পারে। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ সমান হয়, তাহলে ত্রিভুজটি কি? সমবাহু ত্রিভুজ। আমাকে প্রশ্ন করতে পারে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের বহিস্থ কোণ সমান হয়, তাহলে ত্রিভুজটির নাম কি? তারপরেও সমবাহু ত্রিভুজ। বলেন ক্লিয়ার কিনা? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমরা কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে। প্যাটার্ন না বুঝলে কিন্তু আমরা প্রশ্ন বারবার ভুল করব। বারবার কি করব বলেন? ভুল করে ফেলবো। আমি কি কথা বুঝতে পারছি? আচ্ছা, ওকে, সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, ওকে, সবাই ক্লিয়ার। আমরা যদি এতটুকুন ক্লিয়ার হতে পারি, তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ভেতর থেকে আরো কিছু রহস্য বের করে নিয়ে আসি। দেখি সমবাহু ত্রিভুজে আমাকে আরো কি কোশ্চেন করতে পারে। দেখেন, আমাকে এখানে আরো অনেকগুলো কোশ্চেন করতে পারে। কিরকম? ছোট্ট কিছু কোশ্চেন বলি। নিবন্ধনে আসছিল স্কুল পর্যায়ে, আপনাকে প্রশ্ন করতেছে ঠিক এভাবে, বলতেছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণের সমষ্টি কি? দেখেন, একটু ব্যাখ্যা করে দেই।
কারণ এত কিছু তো লেখা সম্ভব না, কিছু জিনিস আপনার ব্যাখ্যার মাধ্যমেও লিখে রাখা সম্ভব। এটা আপনারা লিখে নিতে পারেন, 4 নম্বর বৈশিষ্ট্য আপনারা লিখে নিতে পারি আমরা। যদি আমাকে কখনো প্রশ্ন করে, যেহেতু 2 থেকে 3টা জব পরীক্ষায় আসছে অলরেডি, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে যদি বলে এর এর যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এর বহিস্থ কোণের সমষ্টি, এর বহিস্থ কোণের সমষ্টি 2 সমকোণ অপেক্ষা বৃহত্তর হয়। 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 কিন্তু 2 সরল কোণ অপেক্ষা ছোট হয়। 2 সরল কোণ অপেক্ষা ছোট হয়। এই প্রশ্নটা বারবার পেঁচাইয়া দিয়ে দেয়। এটার মর্ম মনে হয় এখন বুঝতে পারছেন। কেমনে দেখেন, ধরেন এই বাহুটাকে বর্ধিত করলাম, বর্ধিত করলে বাহিরে 120, এখানেও বাহিরে 120। বলেন 120 যোগ করলে কি 2 সমকোণ থেকে বড় না? 120 যোগ করলে কি 2 সরলকোণ থেকে ছোট না? এই ছোট কিনা বলেন? তাহলে এটাই আসবে, কিন্তু আপনি ভাষার তারতম্য না বোঝার কারণে অনেক সময় ভুল করে ফেলতে পারেন। তাহলে একটা সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে বাহিরে যে কোণগুলো পাই, বাহিরের কোণগুলো হয় স্থূল কোণ। কি কোণ? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। আর 2টা স্থূল কোণকে যদি আমরা যোগ করি, যোগফলটা নিতান্তই 2 সমকোণ থেকে বড় হবে, অথবা 2 সরল কোণ থেকে কি হবে? ছোট হবে। তাহলে অপশনে আমার 2 সমকোণ অপেক্ষা বৃহত্তর এটাও থাকতে পারে, অথবা 2 সরল কোণ অপেক্ষা ক্ষুদ্রতর এটাও থাকতে পারে। ক্লিয়ার কিনা বলেন? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, যারা আমরা অনলাইনে আছে একটু ঝটপট কমেন্ট করবো যে আমরা ক্লিয়ার কিনা। তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। আমার কলিজার ভাই, কলিজার বোন, সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করবো। ওকে, সবাই ক্লিয়ার। আসেন এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখবো, যেটা বারবার বিসিএজে আসতেছে। কি আসতেছে ভাইয়া বিসিএজে? বিসিএজে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসতেছে এই জায়গা থেকে। সেটা হচ্ছে আমাকে এই সমবাহু ত্রিভুজ থেকে উচ্চতা বের করতে বলে। কি বের করতে বলে? উচ্চতা বের করতে বলে। কিন্তু তার আগে আমরা এই সমবাহু ত্রিভুজের একটা জিনিস জেনে আসি। সেটা হচ্ছে, যদি আপনাকে কখনো বলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, কি বলে? পরিসীমা। কি বলে? পরিসীমা। মনে রাখবেন যে সমবাহু ত্রিভুজের পরিসীমা না, শুধু পৃথিবীতে যে কোনো স্ট্রাকচার থেকে আপনাকে পরিসীমা বের করতে বলুক না কেন, পরিসীমা, পরিমাণে শেষ, সীমা মানে সীমানা। অর্থাৎ পৃথিবীতে শেষমেশ গিয়ে যতগুলো সীমানা পাবো, ওই সীমানাগুলোর যোগফলই হচ্ছে তার পরিসীমা। পরিসীমা মানে আমরা ওই যে বলি না, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ডাহা মিথ্যা কথা। এভাবে আসলে পরিসীমা মনে রাখার কোনো দরকার নাই, কারণ আমরা এখন বুইড়া বয়সে চলে আসছি। এখন সূত্র মুখস্থ করার দিন শেষ। সোনার বাংলাদেশ, আমাকে এক কথায় ভাষা বুঝতে হবে। আপনাকে যখন বলতেছে আয়তক্ষেত্রের পরিসীমা, আপনি বলবেন আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তাহলে এর পরিসীমা হচ্ছে a + b + b। কারণ a + a 2a, b + b 2b, আর 2 কমন নিলে হয় a + b, যেটাকে আমরা বলি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ এটা প্রস্থ, বিটা কি দৈর্ঘ্য, কিন্তু সবগুলো বাহুকে যোগ করলেই পরিসীমা চলে আসে। আপনাকে বলছে ধরেন ট্রাপিজিয়ামের পরিসীমা, ট্রাপিজিয়ামের কোনো বাহু সমান না, সবগুলো বাহু অসমান, তাহলে পরিসীমা কি? a + b + c + d। a + b + c + ধরেন আপনাকে বলল এই সমবাহু ত্রিভুজের পরিসীমা বের না করে আপনাকে বলল বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বের করো, তাহলে এটা b এটা c, তাহলে পরিসীমা কি? a + b + c। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু সবগুলো বাহু সমান, তাহলে 3টাই a, তাহলে পরিসীমা কি হবে বলেন? a + a + a, অথবা আমরা এটাকে কি বলতে পারি? 3a। কি বলতে পারি? 3a। আমার কথা কি বোঝা গেছে? এবার দেখেন, আপনাকে একটা কঠিন করে প্রশ্ন করবে। এই প্রশ্নটা আমি এখানে ব্যাখ্যা করে দেন সামনে আগাবো। প্রশ্নটা আপনাকে এভাবে করবে, আপনাকে বলবে, সবাই আমার সাথে একটু লিখে নেন, লেখেন, একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের
পরিসীমা 6 মিটার, পরিসীমা 6 মিটার হলে এর উচ্চতা কত? এর উচ্চতা কত? খুব কঠিন আকারে প্রশ্নটা লিখে কঠিন আকারে বোঝাচ্ছি, মানে সহজ আকারে বোঝাবো, কিন্তু কঠিন আকারে দিলাম কেন? কারণ এটা দ্বারা আমরা অনেকগুলো অজানা ইনফরমেশন জানতে পারবো, যেটা আমরা এতদিন জানতাম না। ওই যে আমরা তো বললাম যে আমরা অনেক তথ্য জানি, উপরে জানি, কিন্তু ভেতর থেকে না জানার কারণে আমরা পরীক্ষার হলে গিয়ে বাসটা খাই। এই জন্য আমাদের তথ্যগুলো জানতে হবে খুব ডেপ থেকে। তথ্য জানতে হবে কি থেকে? ডেপ থেকে। দেখেন এখানে যে আমাকে কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটার মর্ম কত সহজ। এই যাদের ভিডিও আটকে যাচ্ছে তাদেরকে আমি বলতেছি, আপনাদের আসলে মানে ডট ডট স্লো, নেট স্লো, নেট, বুঝতে পারছেন? আপনারা নিজেরা একটু স্লো হয়ে গেছেন। তো আপনারা একটু উপরে উঠেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু নেটওয়ার্ক বাড়ায় নেন, ওয়াইফাই লাইন একটু বাড়ায় নেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর ক্লাস রেকর্ড থাকবে, টেনশন নাই, পরবর্তীতে ক্লাস শেষ হওয়া মাত্রই আবার আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? যারা দেরিতে আসছি একটু মনোযোগ দিয়ে ক্লাসের দিকে কনসার্ন করি, অন্য কোনো কমেন্ট না করি। ওকে, তো আমরা একটু মনোযোগ দিই। দেখেন আমি আপনাকে একটু আগে একটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়ে বললাম যে আমাকে যখন একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার কথা বলা হইলো, তখন পরিসীমা মানে হচ্ছে তার 3টা বাহুর যোগফল মিলে পরিসীমা, রাইট না রং? তাইলে আমার এটা এ হইলে এটাও এ, এটাও এ, রাইট? তাইলে বলেন পরিসীমা ইকুয়াল 3a, রাইট না রং? তাহলে এবার পরিসীমার মান দেওয়া আছে কত মিটার? 6 মিটার। তাহলে 6 মিটার ইকুয়াল 3a, তাহলে a ইকুয়াল 6/3। তাহলে কত পাইলাম? প্রতিটা বাহুর মান আমি পেয়ে গেলাম 2 মিটার, 2 মিটার, 2 মিটার, রাইট? তাহলে এবার আমাকে বের করতে বলছে কি? উচ্চতা। খুবই সিম্পল, উচ্চতা মানে হচ্ছে এই যে বাহুর উপর উচ্চতা এঁকে ফেললাম। আমি কি এঁকে ফেললাম? উচ্চতা এঁকে ফেললাম। বলেন আমি যখন একটা সমবাহু ত্রিভুজের উপর উচ্চতা আঁকবো, তখন এই বাহুটা যদি 2 হয়, তাহলে এটার অর্ধেকটা কত হয়ে যাবে? 1। এই পাশে অর্ধেকটা কত হয়ে যাবে? 1। তাহলে আমি একটা বাহুর মান 2 জানি, 1 জানি, আমি উচ্চতা পাবো না? কারণ উচ্চতা আঁকার ফলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা একটা কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এবার যদি আমাকে এখান থেকে উচ্চতা বের করতে বলে, তাহলে এখানে উচ্চতা মানে হচ্ছে লম্ব, আর এখানে অতিভুজ মানে হচ্ছে a = 2। তাহলে আমরা কি এখানে চিত্রের যদি আমরা একটা নাম দেই এ বি সি, আর যদি আমরা এডি একটা কি দেই বলেন? এডি যদি আমরা একটা লম্ব দেই, কি দেই? লম্ব দেই। এডি যদি আমরা একটা লম্ব দেই, তাহলে এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ ত্রিভুজ এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ। একটি কি দেওয়া যায়? সমকোণী ত্রিভুজ। একটু ব্যাখ্যা করে লিখতেছি, এত কিছু তো লেখার দরকার নেই, তাও একটু ব্যাখ্যা করে লিখতেছি যাতে করে বোঝার সুবিধার্থে আর কি। ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি? এ সি স্কয়ার ইকুয়াল কি লেখা যায়? লম্ব স্কয়ার মানে কি? এডি স্কয়ার প্লাস কি বলেন? ডিসি স্কয়ার। এখন এডি এর মান ধরছি আমরা কত? এইচ, তাইলে এটা হচ্ছে এইচ স্কয়ার। আর ডিসি এর মান কত বলেন? ডিসি এর মান হচ্ছে এই যে 1। কত মান? 1। তাহলে 1 স্কয়ার। আর এসি এর মান কত বলেন? 2। তাহলে 2 স্কয়ার। এখন কি মানটা বের করা যাবে না? তাহলে বলেন আমার এখানে এইচ স্কয়ার এর মানটা কত হবে? 2 দ্বিগুণে 4, 1 এর উপর বর্গ করলে এই একটা এ পাশে এসে মাইনাস। তাহলে অতএব এইচ ইকুয়াল কত বলেন? √3। তাহলে উচ্চতার মান √3। উচ্চতার মান √3। বলেন উচ্চতা বের হয়েছে কিনা? পারা যাবে? আমরা কি এখানে প্র্যাকটিক্যালি বের করলাম না মুখস্থ করলাম? প্র্যাকটিক্যালি কিন্তু বের করছি। এখানে কিন্তু উচ্চতার একটা সূত্রও আছিল। আমরা কিন্তু সমবাহু ত্রিভুজে যখন উচ্চতা বের করব, সূত্র দিয়েও বের করতে পারি। √3/2 গুণন বাহু। দেখেন তো বাহুর মান কত? 2। 2 আর 2 কাটা √3। আমি কিন্তু সূত্র ব্যবহার করলে পারতাম, কিন্তু আমি কিন্তু সূত্র ব্যবহার করি নাই। কেন করলাম না? যে সূত্র ব্যবহার ছাড়াও চাইলে আমরা কি করতে পারি? অ্যান্সার বের করতে পারি। আমি এটাই বুঝাইতে চাইলাম। আমার কি কথা বোঝা গেছে? কারণ আমরা ভেতরের রহস্যটা যদি বুঝি, তাহলে এটার মাধ্যমে আমাদের প্রশ্ন বুঝতে সুবিধা হয়। প্রশ্ন বুঝতে কি হয়? সুবিধা হয়। এই জন্যই কিন্তু আমি ব্যাখ্যাটা করলাম।
গাজী ইসমাইল, কই আপনি একটা কমেন্টও তো করেন নাই যে আমি বুঝি নাই। এত সুন্দর করে বোঝানোর পর একজন কমেন্ট করছে, আপনারাও শোনেন, শুনলে খুব মজা পাবেন। যদিও কমেন্টটা পড়া ঠিক হচ্ছে না, তারপরে পড়তেছি। আপনি তো নিজের মতো করে ক্লাস নেন, না বুঝলে SMS দেখেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কতবার কমেন্টের দিকে তাকাচ্ছি, আপনি যদি একটা বার আমারে বলতেন যে গাজী মিজান ভাই আমি কোথাও বুঝি নাই, যখনই আমি কমেন্টে দেখতেছি কেউ বুঝে নাই এই কথা বলছে, সাথে সাথে আমি সেখানে আবার রিপিট করতেছি। আপনি এই কমেন্টটা করার আগে আপনার এই রমজান মাস একটু বুকটা কাঁপা উচিত ছিল। আপনি লেখেন যে কোথায় বোঝেন নাই, আমি একবার না 100 বার বোঝাই দিতে রাজি আছি। আপনি কি ভাবছেন রোজা আমার লাগছে? ওরে ভাই, সারা দিনে এটা সহ 4টা ক্লাস 5টা ক্লাস নিচ্ছি, ফজরে শুরু করছি, আবার সেমিনার নিলাম একটু আগে, এর আগে নিচ্ছি 2টা, এটা সহ টোটাল 5টা ক্লাস চলতেছে। আমাদের শরীরের স্ট্যামিনা চলতেই থাকে, টেনশন নেই না তো। আপনি বলেন কোথাও বুঝেন নাই, সেটা আমি বুঝাই দিচ্ছি। এই ধরনের কমেন্ট করেন কেন ভাই? আচ্ছা যাই হোক, কমেন্ট করছেন, সমস্যা নেই, যেখানে বোঝেন নাই আপনি কমেন্ট করেন, আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা আমি আরেকবার আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমি বললাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ ছিল। এই সমবাহু ত্রিভুজের পরিসীমার মান কত ছিল বলেন? 6। পরিসীমার মান কত? আমরা একটু আগে শিখে আসলাম, পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3a। 3টা বাহুকে যোগ করলে 3a হয়, আর পরিসীমার মান দেওয়া আছে 6। 6 ইকুয়াল 3a, তাহলে a ইকুয়াল 6/3। কাটাকাটি করলে প্রতিটা বাহুর মান কত পাই আমরা? 2 মিটার করে পাই। কত মিটার? 2 মিটার করে পাই। তাহলে প্রতিটা বাহু হয়ে গেল আমার 2, প্রতিটা বাহু হয়ে গেল আমার 2। প্রতিটা বাহু যেহেতু 2 পেয়ে গেলাম, আমাকে বের করতে বলছে কি বলেন তো? উচ্চতা কত। তাহলে আমি যদি সমবাহু ত্রিভুজের মধ্যে উচ্চতা আঁকি, উচ্চতা আঁকলে আমার এই এইচ এর মানটা কি হবে? এই এইচ এর মানটা আমার বের করতে গেলে আমরা দেখতেছি ভূমি বরাবর যখনই সে লম্বিক ভাবে একটা অবস্থান তৈরি করলো, তখন সে ভূমিকে সমান 2 ভাগে দ্বিখণ্ডিত করলো। সমান 2 ভাগে দ্বিখণ্ডিত করলো। দ্বিখণ্ডিত করার কারণে ভূমিটা ছিল 2 মিটার, কিন্তু এখন হয়ে গেছে কত মিটার করে? 1 মিটার করে। এখন আমরা দেখতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি? সমকোণী ত্রিভুজ ACD বা ADC। তাহলে এই সমকোণী ত্রিভুজের AC স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে AD স্কয়ার, ভূমি স্কয়ার মানে DC স্কয়ার। জাস্ট সবগুলোর জায়গায় মান বসাইছি। অতিভুজের মান দেওয়া আছে 2 স্কয়ার, H স্কয়ার প্লাস DC এর মান অর্ধেক, কারণ পুরোটা ছিল 2, অর্ধেকটা হলো 1 স্কয়ার। এখান থেকে H এর মান বের করলাম, H এর মান পাইলাম √3। এতটুকুই কাজ করছি, আর কিছু করিনি। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, বলেন সবাই ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোন? হ্যাঁ, চিত্রটা তাহলে আমরা বুঝতে পারছি। চিত্রটা আমরা সবাই কি বুঝতে পারছি? এই উচ্চতা H, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, 3টা 2 যোগ করলে 6 মিটার পরিসীমা। মুখে মুখে করি এখন। 3টা 2 যোগ করলে কত মিটার? 6 মিটার। তাহলে এটা উচ্চতা আকার ফলে এই 2টা বিভক্ত হয়ে 1 মিটার 1 মিটার করে হয়ে গেল। তাহলে আমার অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, উচ্চতা বের করতে পারবো না? এই তো, এটাই করছি, আর কিছু করিনি। এটাই ছিল চিত্র, আর চিত্রের সাপেক্ষে আমরা এইভাবে ব্যাখ্যা করলাম। পরিসীমা হচ্ছে সবগুলো বাহুকে যোগ করলে আনসার চলে আসে। সবগুলো বাহুকে যোগ করলে এই বাহু 2 2 2, 3টা 2 যোগ করলে পরিসীমা 6। পরিসীমা কত? 6। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে এই তথ্যটা জানতে পারলাম। এই তথ্যটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে উচ্চতা বের করতে বলে। কি বের করতে বলে? উচ্চতা বের করতে বলে। কি বের করতে বলে? উচ্চতা বের করতে বলে। দেখেন কলিজার ভাই কলিজার বোন, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের আমরা তো সবাই জানি যে এর সবগুলো কোণ কি কোণ? সমকোণ না সমান? সবগুলো কোণ সমান, কিন্তু 60 ডিগ্রি, এবং প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ। প্রতিটি কোণ কি কোণ? সূক্ষ্ম কোণ। প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ। এবার আসি, আমাকে এভাবে চিত্রের মধ্য থেকে মান বের করতে বলবে। আমাকে বলে দিবে যে AB সমান BC সমান CA, তখনই আমি বুঝে যাবো এটা সমবাহু ত্রিভুজ। এরপরে আমাকে বলবে যে AD এর ওপর CD একটি লম্ব, CD একটি লম্ব, CD একটি লম্ব, যা ACB কে সমান 2 ভাগে দ্বিখণ্ডিত করেছে। সমান 2 ভাগে কি করেছে? দ্বিখণ্ডিত করেছে। তাহলে আপনাকে বের করতে বলবে ADC এর মান কত। তাহলে বলেন এই কোণটার মান কত ডিগ্রি? এই কোণটার মান কত ডিগ্রি? এই কোণটার মানও ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি ছিল। তাহলে এ পাশে গেল 30 ডিগ্রি,
আর এ পাশে গেল কত ডিগ্রি, তাহলে এই মানটা বের করে যায় না? অলরেডি বুঝে গেছেন এই লম্ব দ্বিখণ্ডিত হওয়ার কারণে এটা কিন্তু একটা সমকোণ তৈরি হয়েছে। তার মানে সমবাহু ত্রিভুজের মধ্যে যদি কখনো কোণকে সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করে কোন বাহুর ওপর লম্ব আঁকেন, লম্ব আঁকছেন মানে সেটা সমকোণই তৈরি করে ফেলছে। এটাও একটা প্রশ্ন, কি কোণ তৈরি করে ফেলছে? তাহলে প্রশ্নটা কিভাবে আসবে দেখেন, আপনাকে বলবে যে সমবাহু ত্রিভুজের কোন একটি কোণকে সমদ্বিখণ্ডিত করার ফলে বিপরীত বাহুকে ছেদ করলে ছেদ বিন্দুর সাথে কি কোণ তৈরি হয়? সমকোণ তৈরি হয়। এই যে ছেদ বিন্দুর সাথে সমকোণ তৈরি হয়, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়, এখানেও কি কোণ তৈরি হয়? 90 ডিগ্রি কোণ তৈরি হয়। একটু বড় করে যদি আমরা আঁকি, ধরেন এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। এবার আমি এই কোণকে সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করলাম। দ্বিখণ্ডিত করলে এই 60 ডিগ্রিটা দুই পাশে গিয়ে কত ডিগ্রি করে হয়ে গেল? 30 ডিগ্রি করে হয়ে গেল। তাহলে এই যে কোণটা, এটা হচ্ছে আসলে 90 ডিগ্রি। এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারছি? ভুল হবে? তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভুল করা যাবে না। এটা একটা জাস্ট ক্লু, বা আমরা এটা বুঝতে পারলাম যে সমবাহু ত্রিভুজের ওপর যদি কখনো মধ্যমা আঁকি, কি আঁকি? এই মধ্যমা কিভাবে দ্বিখণ্ডিত করে? সমকোণে। কি কোণে? সমকোণে। অথবা সমবাহু ত্রিভুজের কোন একটা কোণকে যদি সমান দুই ভাবে দ্বিখণ্ডিত করি, তাহলে এই বাহু গিয়ে যদি ছেদ করে, তাহলে ছেদকের দুই পাশে কি কোণ তৈরি হয়? সমকোণ। কি কোণ তৈরি হয়? সমকোণ। অর্থাৎ এই ছেদকের দুই পাশে সবসময় সমকোণই তৈরি হয়। সেটা বাহুর ওপর মধ্যমা হইলেও সমকোণ, কোণের সমদ্বিখণ্ডিত হইলেও সমকোণ। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা নিয়ে আপনাকে প্রশ্ন করবে। কি নিয়ে প্রশ্ন করবে? মধ্যমা। আপনাকে প্রশ্ন করবে কোন ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর মধ্যমা সমান হয়? কোন ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর মধ্যমা সমান হয়? সমবাহু না সমদ্বিবাহু? প্রশ্নটা লিখে নেন সবাই। কোন ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর মধ্যমা সমান হয়? এই প্রশ্নটার দুইটা মর্ম আছে, এই জন্য আমি এই প্রশ্নটা আপনাকে দিলাম, কারণ আমরা অনেকেই ভুল করি। এখানে সমবাহু না সমদ্বিবাহু, এটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। কি তৈরি হয়? কারণ আমরা যদি এখানে একটা পাশেই সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তাইলে কি ঘটনা ঘটে দেখেন, এই বাহুটা আর এই বাহুটা সমান। আর এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই কি বলেন? সমান। তিনটা বাহুই কি সমান। যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই সমান, আর এই ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র দুটি বাহু সমান, তাহলে এই বাহুর মধ্যমা যদি আঁকতে চাই, মধ্যমা সমান। এই বাহুর মধ্যমা আঁকতে গেলে এই বাহুর মধ্যমা সমান। রাইট না রং? মধ্যমা সমান হলো দুইটা, কিন্তু এই দুইটা মধ্যমা ফিক্সড, যে কোনো দুইটা না। যে কোনো দুইটা? প্রশ্নে যদি আমাকে বলে যে কোনো, কি বলে? যে কোনো, তাইলে উত্তর সমবাহু। তাইলে উত্তর কি? সমবাহু। কেন? কারণ এইটা বা এইটা, মনে করেন আমি মধ্যমা সমান নিতে যাচ্ছি, এইটা বা এটা নিতে পারি, যেহেতু যে কোনো বলছে, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। যে কোনো কি মেনশন করতেছে? যে ত্রিভুজের তিনটার মধ্যে যে কোনো দুইটা নিব। যে কোনো, তাহলে যে কোনো দুইটা কার ক্ষেত্রে হয়? সমবাহুর ক্ষেত্রে হয়। কিন্তু শুধুমাত্র দুটি বাহুর মধ্যমা সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে? শুধুমাত্র, কথা উচ্চারণ যদি করে, কি মাত্র? শুধুমাত্র। কি মাত্র? শুধুমাত্র। আমার কথা কি বোঝা গেছে? তাহলে শুধুমাত্র কথার উচ্চারণ করতে হবে। কি মাত্র? শুধুমাত্র। তাহলে যে কোনো, তাহলে এই দেখেন, এটার মধ্যমা যদি সমান করতে চান, ধরেন এই বাহুটার মান হচ্ছে 20 মিটার। কত মিটার? তাহলে মধ্যমা 10 মিটার, 10 মিটার। এই বাহুটার উপরে যদি মধ্যমা সমান করতে চান, ধরেন এটা ছিল 20 মিটার, তাইলে 10 মিটার, 10 মিটার। আবার এটার মধ্যে যদি মধ্যমা সমান করতে চান, তাহলে ধরেন ছিল 20 মিটার, 10 মিটার, 10 মিটার মধ্যমা। তাহলে সব ক্ষেত্রে মধ্যমা সমান হয়। তিনটি বাহুর ক্ষেত্রে মধ্যমা সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমবাহু। যে কোনো দুটি বাহুর মধ্যমা সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমবাহু। শুধুমাত্র
দুটি বাহুর মধ্যমা সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমদ্বিবাহু। তারতম্য কি বুঝতে পারছি? তারতম্য বুঝতে হবে। পার্থক্য যদি বুঝতে না পারি তাহলে কিন্তু বিপদে পড়বো। আমরা কি কথা বুঝতে পারছি? ওকে, যারা অনলাইনে আছে আমার কলিজার ভাই কলিজার বোন, আচ্ছা যারা অনলাইনে আছে কোথাও না বুঝলে সাথে সাথে কমেন্ট করব, ঠিক আছে? ওকে, কোথাও না বুঝলে সাথে সাথে প্রশ্ন করব সবাই। শুধু বললে সমদ্বিবাহু, এক্স্যাক্টলি যে কোনো বললে সমবাহু, এই দুইটা পার্থক্য আপনাকে বুঝতে হবে, এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা এখানে ক্লিয়ার। মধ্যমার ক্ষেত্রে আমরা কি ক্লিয়ার হইতে পারছি? মধ্যমার ক্ষেত্রে যে কোনো বা শুধুমাত্র যে কোনো দুটি বা সবগুলো বাহুর কথা বললে সমবাহু, আর শুধুমাত্র দুটির কথা বললে সমদ্বিবাহু। এবার আসেন, যদি আমাকে কোনো কারণে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, কি বের করতে বলে? ক্ষেত্রফল বের করতে বলে। খুব মনোযোগ দিব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তো এখানে আমরা একটা জিনিস একটু মনোযোগ দিয়ে মনে রাখবো। এখানে আমি অত বেশি ব্যাখ্যা করব না, আপনাদেরকে জাস্ট নমুনাটা বলবো। আমি কি বলবো? নমুনাটা বলবো। দেখেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমি জাস্ট একটু হালকা সারমর্ম দিয়ে মূল ভেতরের রহস্যটা আপনাদের মাথার মধ্যে সেট করাই দিই। দেখেন, আমি যদি এখানে একটা সমকোণ আঁকতে চাই, খুব মনোযোগ দেন, কি কোণ আঁকতে চাই? সমকোণ আঁকতে চাই। আমরা তো জানি যে ক্ষেত্রফল মানে কি বলেন তো? ক্ষেত্রফল মানে কি বলেন? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। এটা আমরা চতুর্ভুজ অংশে গিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবো। গতকালকে ফজর হবে না কাজার সময় একটা ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসে বুঝাইছিলাম যে পৃথিবীতে যখনই আপনি কোনো ক্ষেত্রফল বের করতে যাবেন, কি বের করতে যাবেন? ক্ষেত্রফল মানে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তো এখানে কি কোনো সমকোণ ছিল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কোনো কি ছিল না বলেন তো? সমকোণ ছিল না। কি ছিল না? সমকোণ ছিল না। যেহেতু সমকোণ ছিল না, সেহেতু সমকোণ সংলগ্ন দুই বাহু বের করা খুব মুশকিল। কিন্তু ক্ষেত্রফল মানে দুই বাহুর গুণফল, সবসময় বর্গ, সবসময় কি? বর্গ। এখন এর বাহুগুলো সব সমান। এখন বাহু দুইটা যেহেতু সমকোণে নাই, এই জন্য এখানে √3/4 আকারে এর মানটাকে সাম্যাবস্থায় নিয়ে যাওয়া হয়, সমকোণের রূপ ধারণ করে, এবং এখানে বাহুর ওপর বর্গ দেওয়া হয়। বাহুর ওপর বর্গ মানে কি বলেন? যে দুইটা এ এর গুণফল। তার মানে দুইটা এ এর গুণফল আমরা তখনই করব যখন দুইটার মধ্যে একটা কি কোণ তৈরি হবে? সমকোণ তৈরি হবে। কি কোণ তৈরি হবে? সমকোণ তৈরি হবে। তো এখানে কি কোনো সমকোণ আছে? সমকোণের রূপটা ধারণ করার জন্য এখানে ধ্রুবক হিসাবে ব্যবহার করা হয় √3/4। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে √3/4 এটা বেসিক্যালি কি বলেন? এটা হচ্ছে একটা ধ্রুবক মান। আপনারা কি জানেন যে পৃথিবীতে কোন সূত্রই 100% সঠিক অ্যান্সার দিতে পারে না? এটা কি কারো জানা আছে? আজকে একটু ভালো করে জেনে নেন। পৃথিবীতে গড গিফটেড সৃষ্টিকর্তার সৃষ্টি ব্যতীত মানুষের যত তৈরি জিনিস আছে সবকিছুতে ত্রুটি আছে। কি আছে? ত্রুটি আছে। আপনি কি ভাবছেন যে আপনি একটা সূত্র দিয়ে 100% একুরেট অ্যান্সার বের করতেছেন? পৃথিবীতে মানুষের তৈরি জিনিসে প্রতিটাতেই ত্রুটি রয়েছে। মানুষকে সৃষ্টি করতে এমন কোনো পাওয়ার দেয় নেই যেটা নিয়ে মানুষ অহংকার করবে। যদি দিত তাহলে দেখতেন যে মানুষ কি মানুষের মতো রূপ দিয়ে মানুষ তৈরি করতেছে না, কিন্তু ভেতরে কি জীবন দিতে পারতেছে? দিতে পারতেছে। তো এরকম সূত্রগুলো যখন গবেষণা করা হয়েছে, গবেষণা করার সময় খুব কাছাকাছি ইনিশিয়াল মান পর্যন্ত গবেষণা যেতে পেরেছে, কিন্তু 100%-এ যাওয়া সম্ভব নয়। তার মানে পৃথিবীতে আপনারা যারা ফিজিক্স মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ইন্টারমিডিয়েটে ভৌত জগৎ পরিমাপ নামে একটা অধ্যায় আছে, ওখানে সূত্রেরও ত্রুটি বের করা যায়। কি বের করা যায়? সূত্রেরও ত্রুটি। অর্থাৎ পৃথিবীতে যত পরিমাপ করবেন পরিমাপেরও ত্রুটি বের করা যায়। তার মানে এই পরিমাপের মধ্যেও কি থাকে বলেন? কিছুটা তারতম্য থাকে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ধ্রুবক ব্যবহার করতে হয়, যে ধ্রুবক মানগুলো দ্বারা আমরা খুব কাছাকাছি মান পাই। কি মান পাই? কাছাকাছি মান পাই। যেমন এখানে √3/4 হচ্ছে ধ্রুবক, আর এটা কি বলেন তো? এটা হচ্ছে চলক। এটা কি? চলক। এবং এই চলক সবসময় কি বলেন? পরিবর্তনশীল। এটা কি সবসময় পরিবর্তনশীল। এই চলক সবসময় পরিবর্তনশীল, কিন্তু ধ্রুবক সবসময় কি বলেন? ধ্রুবক অপরিবর্তনশীল। অর্থাৎ আপনি চাইলেও এদেরকে পরিবর্তন করতে পারবেন না। √3/4 এটা ফিক্সড। এটা কি? ফিক্সড। যেমন বৃত্তের ক্ষেত্রে স্ট্রাকচারটা অগোছালো হওয়ার কারণে বৃত্তের ক্ষেত্রে সবসময় পাই ব্যবহার করা হয় ধ্রুবক হিসাবে। ক্ষেত্রফল বলেন, পরিধি বলেন, আয়তন বলেন, সব ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? পাই। পাইয়ের মান কত? 22/7 বা 3.1416 ধ্রুবক। কি চলে আসে? ধ্রুবক চলে আসে। হ্যাঁ, এটারও কিছু ব্যাখ্যা আছে প্র্যাকটিক্যাল,
কিন্তু এটার অনেক লং ব্যাখ্যা, যার কারণে আমরা ওইদিকে যাব না। তবে যখন চতুর্ভুজ অংশ পড়াবো, ওটাকে যখন ভেঙ্গে ভেঙ্গে ত্রিভুজ গঠন করব কর্ণ দ্বারা, তখন আপনারা এর ভেতরের রহস্যগুলো আরো একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি কি কথা বুঝতে পারছি? তো একসাথে পুরো জিনিসটাকে আমরা না গুলাইয়ে ফেলি। আপাতত আমরা যেটা মনে রাখলাম, ক্ষেত্রফল মানে কি √3/4 ইন্টু কি a স্কয়ার। বেসিক্যালি ক্ষেত্রফল মানে a স্কয়ার, কিন্তু সামনে √3/4টা আসলো সমকোণকে সাম্যাবস্থা করার জন্য। কাকে সাম্যাবস্থা করার জন্য? সমকোণকে সাম্যাবস্থা করার জন্য। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেন, ক্ষেত্রফল হচ্ছে, এটা যদি a হয় এটা b, দৈর্ঘ্য গুণন প্রস্থ। পড়ছি না আমরা সারা জীবন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পড়ছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু এই আয়তক্ষেত্রটাকে যখন সমকোণে বিভক্ত করা হয়, তখন এটা হয়ে যায় সমকোণী ত্রিভুজ। তখন আমরা একটা হাফ ব্যবহার করি, হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ বলি, বা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বলি। বলি কিনা বলেন? হাফ কেন বলি বলেন তো? কারণ একটা আয়তক্ষেত্রকে আপনি অর্ধেক করে ফেলছেন। কি করে ফেলছেন? অর্ধেক করে ফেলছেন। তো এই যে √3/4, হাফ, এই জিনিসগুলো আসে বেসিক্যালি তারতম্যের কারণে। কিসের কারণে? তারতম্যের কারণে। যেমন এখানে আমরা হাফ ব্যবহার করছি। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু শুধুমাত্র a আর b এর গুণফল, a আর b এর কি গুণফল। কিন্তু যখনই আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলে চলে গেলাম, তখন আয়তক্ষেত্রের অর্ধেক হয়ে গেল। কারণ আয়তক্ষেত্রের অর্ধেকই তো একটা সমকোণী ত্রিভুজ। তখন আমরা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ব্যবহার করতেছি, বা দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্যবহার করতেছি। তো এই যে তারতম্যগুলো যে ঘটতেছে, এই তারতম্যগুলো বেসিক্যালি এই ত্রিভুজের ক্ষেত্রে একটা মানে চতুর্ভুজ অংশ থেকেই আসে। কি থেকে আসে? চতুর্ভুজ অংশ থেকে আসে। তাহলে এখন বলেন, আমরা যদি এর ক্ষেত্রফল বলি, তাহলে কি বলবো? √3/4 ইন্টু কি a স্কয়ার। আবার এটাকে যদি আপনি কোনো কারণে উচ্চতায় নিয়ে আসেন, উচ্চতা তো একটু আগে প্র্যাকটিক্যালি বের করে শিখাইলাম, কিন্তু আপনি যদি সূত্রের মাধ্যমে উচ্চতা বের করতে চান, তাইলে মনে রাখবেন উচ্চতার ক্ষেত্রে √3টা ঠিক থাকবে, কিন্তু নিচে 4টা হয়ে যাবে অর্ধেক, বাহুটা হয়ে যাবে অর্ধেক। মানে প্যাটার্ন একই, শুধুমাত্র কোথায় গিয়ে চেঞ্জ হয়ে গেল বলেন? 4টা কি হয়ে গেছে? 2, আর a স্কয়ারটা কি হয়ে গেছে? শুধু a। তাইলে √3/2 গুণন a, √3/2 গুণন a। কথা কি বুঝতে পারছি? এখন যদি আমাকে এখান থেকে প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, ক্ষেত্রফল এবং উচ্চতা দুইটা থেকে আমাকে প্রশ্ন করতে পারে। এখানে আসলে প্রশ্ন পেঁচানোর কোনো অপশন নাই, কারণ এখানকার সূত্র হুবহু ব্যবহার হয়। এখানে আসলে প্রশ্ন পেঁচাইতে চাইলেও পারে না তারা, কারণ বাহু কয়টা? কারণ একটা বাহু জানছেন মানে সবই সমান, সবই কি সমান। তাহলে এখান থেকে যদি আপনাকে এখন বের করতে বলে, যদি বলে, লেখেন সবাই, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 মিটার হলে এর ক্ষেত্রফল ও উচ্চতা কত? সবচাইতে কঠিন একটা প্রশ্ন দিয়ে বুঝাচ্ছি, কারণ এর থেকে কঠিন প্রশ্ন এখানে আসবে না, সমবাহু ত্রিভুজে অ্যাটলিস্ট আসবে না। বলেন, কি বলছে? বলেন 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 বলেন। হ্যাঁ, নোট করবেন, প্রতিটা জিনিস নোট করবেন ইনশাআল্লাহ, প্রতিটা জিনিস নোট করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটু মনোযোগ দেই। তাহলে বলেন, আমার একটা সমবাহু ত্রিভুজ, বলেন ত্রিভুজের প্রথমে কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা কত? 9 মিটার। তাহলে প্রতিটা বাহুর মান কত বলেন? 3। এভাবে ভাগ করে নেবেন, কারণ পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল মিলে হয়েছে, সবগুলো বাহুর যোগফল মিলে হয়েছে। তাহলে প্রতিটা বাহু কত করে পাইছেন? 3 পাইছেন। এবার বলেন, আপনাকে বের করতে বলছে কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল কি? √3/4 গুণন বাহু স্কয়ার, মানে কি 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার। তাহলে 3 × 9, 9√3 ভাগ কত? 4। এবার আপনাকে বের করতে বলছে কি বলেন? উচ্চতা। তাহলে উচ্চতা মানে কি বলেন? √3/2 গুণন বাহুর মান কত? 3। তাহলে এখানে আমরা কি পাইলাম বলেন? 3√3 ভাগ কত? 2। শেষ। তাহলে এখানে পেছানোর মধ্যে পেছাইতে পারে পরিসীমা আকারে মানটা দিয়ে শুধু, তাছাড়া আর পেছানোর কোনো বুদ্ধি নেই। তাও তো পরিসীমা দিয়ে এখন পর্যন্ত ম্যাথ খুব কম আসছে, শুধুমাত্র মনে হয়
ব্যাংক জব পরীক্ষা একবার রিপিট করছে, এই জন্য আমি ওটা দিয়ে বুঝাই দিলাম। তাছাড়া আর কোথাও দেখবেন না যে পরিসীমা দিয়ে আপনাকে কি বের করতে বলছে, ক্ষেত্রফল বা উচ্চতা বের করতে বলছে। আমি কি কথা বুঝাতে পারছি? এখন পারবো না? এখন যত কঠিন আকারে আসুক পারা যাবে না, কারণ আমরা এখন বুঝতে পারছি যে পরিসীমা দেওয়া থাকলে তিনটা বাহুর যোগফল মিলে পরিসীমা হয়। তিনটা বাহুর যোগফল মিলে কি হয়? পরিসীমাটা হয়। যেহেতু তিনটা বাহুর যোগফল মিলে পরিসীমা, তাহলে আমরা জাস্ট ভাগ করে নিব যে প্রতিটা বাহুর ভাগে তাহলে কত করে পড়ে। যদি কোনো কারণে ধরেন 12 মিটার দেওয়া থাকতো, তাহলে প্রতি বাহুর মান কত হইতো? 4। 3 দ্বারা শুধু ভাগ করে দিবেন, কারণ বাহু তার 3টা, তাহলে 3 দ্বারা ভাগ করলে প্রত্যেক বাহুর মান পেয়ে যাব, প্রত্যেক বাহুর মান পেয়ে যাব। ক্লিয়ার? ধরেন 18 আছে, তাহলে প্রতি বাহুর মান কত? 6। প্রতি বাহুর মান কত? 6। তো এভাবে প্রতিটা বাহু বের করে ফেলবেন, তাইলে আপনার ক্ষেত্রফল বের করতেও অসুবিধা হবে না, উচ্চতা বের করতে বললেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এবার লিখবো আমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ আর কার কোনো সমস্যা আছে? আছে। একটা জিনিস নিয়ে মনে লাইফের এই প্রথম এত ব্যাখ্যা করলাম, জীবনেও কোনোদিন এই সমবাহু ত্রিভুজে আমার মনে হয় না যে 3 মিনিট বা 5 মিনিটের বেশি আলোচনা করছি। কথা বুঝতে পারছি? অথচ 47 মিনিট মনে গেছে গা এই একটা জিনিস আলোচনা করতে গিয়ে। কিন্তু তথ্যগুলো যাই নাকি আমাদের কি লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে না? ভেতরে কোনো তথ্য কি লস গেছে? প্রতিটা তথ্য আমাদের মাথার মধ্যে ঢুকছে না? ওকে, মাথায় এভাবে সেট করে নিতে হবে জিনিসগুলো, তা না হলে আমরা বিপদে পড়ে যাব। আচ্ছা, মুশফিকা 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 আপু আরেকবার বলতে হবে? আচ্ছা, রবিনা আরেকবার বলতে হবে। আচ্ছা, আরেকবার বলতেছি। দেখেন, আমি বললাম পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। যেহেতু 9 দেওয়া আছে, তাহলে 3 3 3, 3টা বাহু যোগ করলে হয় 9। তাহলে আমরা তো জানি ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 গুণন বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে a স্কয়ার। এর মানটা দেখেন আপনি পেয়ে গেছেন, এর মানটা 3 পাইছেন, এর মানটা 3 পাইছেন, এর মানটা 3 পাইছেন। এই জন্য এর মানটা 3 এর উপর স্কয়ার দিলেন, তাহলে 3 3 9 9, আর এখানে আছে √3, তাহলে 9√3, আর নিচে 4। আর উচ্চতা হচ্ছে √3/2 গুণন বাহু। বাহু মানে এখানে শুধু 3, এই যে 3, তাহলে এখানে 3টা সামনে চলে আসবে, 3√3, 3√3, নিচে 2, 3√3/2। এই ক্লিয়ার? এখানে 4টা কিভাবে আসলো আমি বলি। √3/4 এটার একটা অথেন্টিক ব্যাখ্যা আছে যে কিভাবে মানটা আসে, কিন্তু আমরা ওই ব্যাখ্যায় আর যাচ্ছি, কারণ ওই ব্যাখ্যায় যাইতে গেলে আমাদের হিউজ পরিমাণ, মানে তাইলে আমাদের চলে যেতে হবে ক্লাস 10 এর, আবার নতুন করে 9 10 এ ভর্তি হতে হবে। ভর্তি হয়ে আমাদেরকে জানতে হবে। এখন আমরা এমন একটা বয়সে আছি, বুইড়া খাটাস হয়ে গেছি, তো আমাদের আসলে যতটুকু সবচেয়ে বেশি নিট ততটুকু পর্যন্তই আমাদের যাওয়া উচিত। এর বাইরে গেলে অনেকের বমি বমি ভাবও আসতে পারে। তো এই জন্য আমরা যতটুকু না গেলেই নয়, ঠিক ততটুকু পর্যন্ত আমরা হিট করব, এর বাইরে আর হিট করব না। এখানে বেসিক্যালি মনে রাখবো √3/4 এটা ধ্রুবক হিসেবে আসছে। কি হিসেবে আসছে? এটা অপরিবর্তনশীল, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে চলক যে আছে এটা সবসময় কি? কারণ আমার বাহুর মান 3ও হইতে পারে, 4ও হইতে পারে, 5ও হইতে পারে, 6ও হইতে পারে, 7ও হইতে পারে, 8ও হইতে পারে, কিন্তু √3/4 কিন্তু পরিবর্তন হবে না, বাহু যতই পরিবর্তন হোক না কেন। √3/4 কে বসানো হয়েছে শুধুমাত্র ইনিশিয়ালি তার ক্ষেত্রফলের কাছাকাছি মানকে আনার জন্য, কাছাকাছি মানকে আনার জন্য। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাই সমদ্বিবাহু ত্রিভুজ। হেডিং দেই সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ লিখছে। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবাই জানি এর 2টা বাহু কি হয় বলেন? সমান হয়। তো আমরা যদি এ বি সি এই 3টা বাহু দেই, 3টা বাহুর মধ্যে আমরা চিত্রে যদি প্রথম শর্ত লিখি, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে এ বি ইকুয়াল কি বলেন? AC। এর 2টা বাহু কি হয়? সমান হয়। তাইলে এর 2টা বাহু সমান হয়। কিন্তু 2 নাম্বার বৈশিষ্ট্যে যদি আপনি চান, এখানে আমরা অনেকেই বুঝতে পারি না যে সমদ্বিবাহু ত্রিভুজের আসলে যেহেতু 2টা বাহু সমান, তাহলে তার 2টা কোণ কি হবে? কিন্তু 2টা কোণ কোথায় সমান হবে বলেন তো? হ্যাঁ, ভূমি সংলগ্ন 2টা কোণ সমান হবে। কি সংলগ্ন? ভূমি সংলগ্ন। কি সংলগ্ন? ভূমি সংলগ্ন। আচ্ছা, আপনাদের দেখি কার বেসিক কতটুকু। মনে করেন আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এঁকে এখানে থিটা কোণ দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এ বি সি। বলেন এখানে আমাদের ভূমিকে, লম্বকে আর প্রতিভুজকে? এসি অতিভুজ, আর বিসি লম্ব না ভূমি? বিসি লম্ব। গুড। আর এবি?
হ্যাঁ, এই তো মাথায় মাল আছে আপনাদের। কেন? না না, এটাও না। মূল ব্যাখ্যাটা হচ্ছে এটাই, পৃথিবীতে ভূমি ছাড়া কখনো কোণ উৎপন্ন করা সম্ভব না। ভূমি ছাড়া কোণ উৎপন্ন করা সম্ভব, আপনি শূন্য চলে গেলেন, শেষ, আপনি নাই। অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম, পৃথিবীর যত কোণ সবাই ভূমির ওপর ডিপেন্ডেবল। তা যেখানে থেটা কোণ দেখবেন, ওই বেটার সাথে একটা ভূমি থাকতেই হবে। ওই বেটার সাথে কি থাকতে হবে? ভূমি থাকতেই হবে। আমি কি কথা বুঝতে পারছি? যেমন এখানে থেটা কোণটা হওয়ার কারণে ন্যাচারালি সাধারণ চোখের দৃষ্টিতে এটা কিন্তু একটা লম্ব হওয়ার কথা। কি হওয়ার কথা? লম্ব হওয়ার কথা। কিন্তু এখানে কোণটা তৈরি করার কারণে সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ হয়, আর এটা অতিভুজ হওয়ার কারণে এই বাহুটা হয়ে গেল তখন ভূমি। কি হয়ে গেল? কারণ ওই যে সমকোণ কোণ সংলগ্ন একটা বাহু ভূমি হইতেই হবে মাস্ট। কিন্তু এই কোণটা যদি নিচে থাকতো তাহলে কিন্তু এটাই ভূমি হইতো, তখন এটা কি হয়ে যেত বলেন? লম্ব হয়ে যেত। বুঝতে পারছি? তো এই তথ্যটা আমরা অনেকেই জানি, এর জন্য ধন্যবাদ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, যার সাথে কোণ থাকে তার সাথে ভূমি থাকে, মাস্ট। এটা কোনো মিস নাই। অতিভুজ তো শর্ত সাপেক্ষে ডিপেন্ড করতেছে। সমকোণের বিপরীত বাহু মানে সে অতিভুজ, অতিভুজের বিপরীত কোণ মানে সমকোণ। তার শর্ত এটাই। তার শর্ত কি? এটাই, তাছাড়া তার কোনো শর্ত নাই। আচ্ছা, তো আমরা এখানে আসি। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ভূমি সংলগ্ন। কি সংলগ্ন? ভূমি সংলগ্ন দুই কোণ সমান। দুই কোণ সমান, এখানে ভূমি সংলগ্ন কোণগুলো সমান হবে। এই যে ভূমি সংলগ্ন এই কোণ আর এই কোণ সমান হবে। এরপর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ত্রিভুজের শুধুমাত্র একটি বাহু, শুধুমাত্র একটি বাহু বা শুধুমাত্র ভূমিকে বর্ধিত করলে, শুধুমাত্র ভূমিকে বর্ধিত করলে এর বহিস্থ কোণ সমান হয়। এর বহিস্থ কোণ সমান হয়। এর বহিস্থ কোণ কি হয়? সমান হয়। কি কোণ সমান হয়? বহিস্থ কোণ সমান হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, একটু মনোযোগ দেই সবাই, সবাই একটু মনোযোগ দেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা বৈশিষ্ট্য জানতে পারলাম? 3টা। এটার ক্ষেত্রে যদি এখন আপনাকে প্রশ্ন করে যে এই ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এই বর্ধিত দুটি বহিস্থ কোণের সমষ্টি কি হবে? 2 সমকোণ অপেক্ষা বড়, 2 সরল কোণ অপেক্ষা ছোট, ওই একই স্টেপ। কারণ এর ভেতরের কোণগুলো কি কোণ বলেন? সবই সূক্ষ্মকোণ। সবই কি কোণ? সূক্ষ্মকোণ। সবই কি কোণ? সূক্ষ্মকোণ। আমরা কি কথা বুঝতে পারছি? সবই কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে এবার আসেন, যদি আমাকে কখনো প্রশ্ন করে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কিন্তু হতে পারে, আপনারা কি জানেন? কি হইতে পারে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। অনেক সময় যদি কখনো দেখেন যে এই কোণটা 45, এই কোণটা 45, তখন এই কোণটা অটো কি কোণ তৈরি করে? 90 ডিগ্রি। কারণ 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এই জন্য এখান থেকে অনেক সময় আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন আসে, কিন্তু আসলেও তখন আমাদের ফর্মুলাটা ঠিক এইভাবে দাঁড়ায়। এই বাহুটা যদি ধরেন 6 মিটার হয়, এটাও ধরেন এরকম একটা বাহুর মান সমান সমান থাকবে, এটাকে তখন আমরা কি করব? অতিভুজ হিসাবে বহন করব। এই বাহুটার এই বাহুটা সমান হবে। তখন এই ধরনের ফর্মুলা যদি কখনো দেখেন এই বাহু সমান, তখন এটাকে আপনি কি বলবেন বলেন? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। খুব মনোযোগ দেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্ষেত্রফল সংক্রান্ত সমদ্বিবাহু থেকে যত প্রশ্ন আসে এখান থেকে আসে, সবগুলো এখান থেকে আসে। কিভাবে আসে দেখেন, আপনাকে প্যাটার্ন মেনটেন করে আপনাকে কোশ্চেন বলবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের মধ্যেই পড়লো, কিন্তু সামনে কে? সমদ্বিবাহু। কেন সমদ্বিবাহু বলেন তো? 2টা বাহু সমান হওয়ার কারণে। সমকোণী ত্রিভুজে তো আমরা প্রপারলি যাবই, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা কি বলেন? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। অনেক সময় 2টা বাহু সমান হয়ে যদি কখনো সমকোণ তৈরি করে,
তখন তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে কন্ডিশনটা আসলে কি? এখানে কন্ডিশনটা আসলে কি দেখেন, খুবই সিম্পল কন্ডিশন। এই ক্ষেত্রে যদি আপনি কখনো মান বের করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রফলের মান হবে ওই যে আমি বললাম না সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তো সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলের ক্ষেত্রে এটা যদি এ ধরেন তাহলে এটাও এ, তাহলে এ আর এ গুণ করলে কি হয়? এ স্কয়ার। এ আর এ গুণ করলে কি হয়? এ স্কয়ার। কিন্তু এটা যদি আপনি এইভাবে বর্ধিত করতেন, এটা একটা আয়তক্ষেত্র হইতো কিনা বলেন? একটা আয়তক্ষেত্রের রূপ ধারণ করতো না? বা একটা বর্গক্ষেত্রের রূপ ধারণ করতো না? বলেন, ধরেন এটা একটা বর্গক্ষেত্র, বলেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আপনি শুধু এ স্কয়ার বলেন, রাইট না রং? কেন? কারণ ধরেন এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রকে অর্ধেক করেই তো আপনি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ পাইছেন কিনা? তাইলে আমরা তো জানি ক্ষেত্রফল মানেই সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হচ্ছে এ স্কয়ার, কিন্তু বর্গকে অর্ধেক করে ফেলছি। কি করে ফেলছি? অর্ধেক করে ফেলছি। এই জন্য সামনে কি যুক্ত হয় বলেন? হাফ। হাফ ইন্টু এ স্কয়ার। এটাই সবচেয়ে ব্যতিক্রমী প্রশ্ন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আমরা অনেকে ধরতেও পারি না যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু এ স্কয়ার হবে ক্ষেত্রফল বের করার সময়। কি বের করার সময়? ক্ষেত্রফল বের করার সময়। কারণ এটা একটা বর্গের অর্ধেক অংশ, একটা বর্গের কি অর্ধেক অংশ। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি এ স্কয়ার হয়, এই জন্য আমি ক্ষেত্রফলের সূত্রগুলো বোঝানোর আগে কি করি জানেন? যখন আমি এই যে বেসিক ক্লাস পড়াই, ডিরেক্ট চতুর্ভুজ আগে চলে যাই। চতুর্ভুজে ভাঙলে ত্রিভুজ উৎপন্ন হয় কর্ণ দ্বারা বিভক্ত করলে, আর ওখান থেকে ক্ষেত্রফলের ফর্মুলাগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। কথা কি বুঝতে পারছি? খুব সুন্দরভাবে মডিফাই করা যায়। তাহলে বলেন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে কি হাফ ইন্টু এ স্কয়ার, কারণ এই যে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল এ স্কয়ার। আর হাফটা কেন বসাইলাম? কারণ অর্ধেক অংশ নিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করছি। ত্রিভুজ মানেই অর্ধেক, কর্ণ দ্বারা বিভক্ত হয়ে অর্ধেক হয়েছে। কর্ণ দ্বারা বিভক্ত হয়ে কি হয়েছে? অর্ধেক হয়েছে। কারণ এই কর্ণটা হচ্ছে একটা অতিভুজ, এই কর্ণটা একটা কি অতিভুজ। কথা বুঝতে পারছি? তাহলে এখন যদি আপনাকে এই জায়গা থেকে ধরেন একটা মান দিয়ে দিল, আপনাকে বলল যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর মান 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? পারা যাবে না? কত হবে বলেন? 4/2 বা 2। কথা বুঝতে পারছি? তাহলে এইভাবে ক্রুশাল সিস্টেম মেনটেন করেও এখান থেকে আমরা কি বের করতে পারবো? ক্ষেত্রফলের মান বের করতে পারবো। ক্ষেত্রফলের মান যেমন দেখেন, এখান থেকেই আপনাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বুঝাই দিয়ে যাই। ধরেন একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণ দ্বারা বিভক্ত করলে এটা একটা সমকোণ। তাহলে এই দুইটা বাহুর মধ্যে একটাকে আমরা বলি প্রস্থ, একটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য। তো সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু যখন আপনি এটাকে শুধু অর্ধেক অংশ নেবেন, তখন সেটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা বলেন? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানেও আপনি ক্ষেত্রফল যখন ব্যবহার করেন, তখন আপনি কি ব্যবহার করেন বলেন? হাফ ব্যবহার করেন। হাফ ইন্টু কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ কেন ব্যবহার করতেছি বলেন? দৈর্ঘ্য গুণন প্রস্থ কেন ব্যবহার করতেছি? হাফ কেন ব্যবহার করলাম? কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর আয়তক্ষেত্রকে অর্ধেক করলে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। এই জন্য হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। অথবা আমরা এটাকে এভাবে মুখস্থ করছি, অনেক জায়গায় দেখছি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কথা কি বুঝতে পারছি? কারণ এই যে এটাই উচ্চতা, এটাই প্রস্থ, আর এটাই দৈর্ঘ্য, এটাই ভূমি। বুঝতে পারছি? মানে আমরা তো এখন ওই সূত্র হুবহু মুখস্থ করে ম্যাথ করার দিন কিন্তু আমাদের নাই। আমাদের দিনটা এমন একটা সময় চলে আসছে যে আমরা একটা প্রশ্নের প্যাটার্ন যাতে বুঝে হুবহু ব্যবহার করতে পারি। হুবহু কি করতে পারি? ব্যবহার করতে পারি। আমরা কি কথা বুঝতে পারছি? তাহলে এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপাতত আমরা এই এতটুকু ইনফরমেশনই জানবো, এর বাইরে আর যাচ্ছে না। কথা কি বুঝতে পারছি? এছাড়াও এই সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আপনাকে প্রশ্ন করবে এভাবে, আপনাকে বলবে যে কোন ত্রিভুজের ক্ষেত্রে, কোন ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ব্যতীত বাকি দুটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ সমান হয় না? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনি যদি ভূমি ব্যতীত বাকি দুইটা বাহুকে বর্ধিত করেন, তাহলে কি এদের বহিস্থ কোণ সমান হয়? বলেন, এদের কি বহিস্থ কোণ সমান হয়? হয় না। কারণ বহিস্থ কোণ শুধুমাত্র সমান হয়
ধরেন এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, এটাও 70 ডিগ্রি হয়। শুধুমাত্র এই বাহুটাকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হয়। কিন্তু এটা 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, 70 কত? 140। তাহলে এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। এখন আপনি যদি এই বাহুকে বর্ধিত করতে চান, এই বহিস্থ কোণ কি সমান হবে? হবে। আবার এই বাহুকে যদি আপনি বর্ধিত করতে চান, বহিস্থ কোণ সমান হবে। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কোন ত্রিভুজের ভূমি ব্যতীত, কি ব্যতীত? ভূমি ব্যতীত অন্য যে কোনো বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ সমান হয় না। তাহলে কিন্তু সেখানে ইন্ডিকেট ভাবে, যেহেতু ভূমি ব্যতীত বলছে, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। হ্যাঁ, যদি আপনাকে প্রশ্ন করতো যে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হয় না, তাহলে বিষমবাহু। কারণ বিষমবাহু তিনটা বাহু অসমান, ভেতরের তিনটা কোণ অসমান, এই জন্য যে কোনো বাহুকে বর্ধিত করলে বাহুগুলোর বাইরের কোণগুলো কি হয়? অসমান হয়। বাইরের কোণগুলো কি হয়? অসমান হয়। অবশ্যই বিষমবাহু ত্রিভুজের বাহু সমান না, তাহলে তার মধ্যমা কি সমান হবে? মধ্যমা অসমান। তার সবই অসমান, তার সবই কি অসমান। এই জন্য তার নাম দেওয়া হয়েছে বিষম। বি থেকে বিপরীত, সম থেকে সমান। তার মানে তার কোনো কিছুই কি না, সমান না, সবকিছুই বিপরীত বৈশিষ্ট্যের। আচ্ছা, এবার আমরা লিখবো সবাই বিষম ত্রিভুজ। বিষম ত্রিভুজের তেমন কোনো বৈশিষ্ট্য নেই। যা বৈশিষ্ট্য ত্রিভুজের, বাহুভেদের ত্রিভুজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সমবাহু ত্রিভুজ থেকে। কোথেকে আসে? ওটাতে আমি বেশি ব্যাখ্যা করছি। বিষমবাহু ত্রিভুজ, বলেন বিষমবাহু ত্রিভুজের সবগুলো বাহুই কি অসমান। এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটার 1 নম্বর বৈশিষ্ট্য এ বি নট ইকুয়াল বি সি নট ইকুয়াল সি এ। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য কোণ এ নট ইকুয়াল কোণ বি নট ইকুয়াল কোণ কে সি। কোন কি না, সমান না, কোন সমান না। 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য এর যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণগুলো কি হয় না বলেন? সমান হয় না। তাহলে লেখেন এর যে কোনো বাহুকে, এর যে কোনো বাহুকে বর্ধিত করলে এর বহিস্থ কোণ সমান হয় না। বহিস্থ কোণ, এর বহিস্থ কোণ কি হয় না, সমান হয় না। তাহলে এর যে কোনো বাহুকে বর্ধিত করলে এর বহিস্থ কোণ সমান হয় না, কারণ এর ভেতরের কোণগুলো অসমান হওয়ার কারণে এর বহিস্থ কোণগুলো কি হয় বলেন? অসমান হয়। এর বহিস্থ কোণগুলো কি হয়? অসমান হয়। এর বহিস্থ কোণগুলো কি হয়? অসমান হয়। কি হয়? অসমান হয়। মনে থাকবে? মনে থাকবে? এবার আসেন, এখান থেকে একটা ক্রিটিক্যাল কোশ্চেন করে। কিভাবে কোশ্চেন করে দেখেন। এবার আপনাকে এই পুরো 3টা ত্রিভুজের ফরম্যাট দিয়ে একটা ব্যতিক্রমী কোশ্চেন দেখাচ্ছি, যেটা আপনার এখান থেকে আসার সম্ভাব্যতা প্রায় 80%, যদি জটিল কোনো পরীক্ষায় আসে, সেটা বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বা 10 থেকে 20 গ্রেড বলেন। টেকনিক্যালি পেশায় প্রশ্নটা করবে আপনাকে, এবং আপনাকে বুঝতেও দিবে না যে আসলে এখানে আসলে রহস্যটা কি। রহস্যটা কি, এই রহস্যটা আমরা এখন উদ্ঘাটন করার চেষ্টা করব। দেখেন, তাহলে আবারও বলতেছি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহু সমান না, কোনো কোণও সমান না, আর এর যে কোনো বাহুকে বর্ধিত করলে এর বহিস্থ কোণগুলো কি হয়? সমান হয় না বা অসমান হয়। কি হয়? অসমান হয়। কি হয়? অসমান হয়। এখন আসেন, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একটু মন দিয়ে ক্লাস করি আমরা। হ্যাঁ, 2015 সালে এসএসসি তে গণিত করার 10 বছর পর আবার নতুন ভাবে শুরু করছেন, মাশাআল্লাহ। যাক, একটু অসুবিধা হবে, অসুবিধার মধ্য দিয়ে আবার কি হবে? সুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, উন্নতি কোণ আর অবনতি কোণ একজন বুঝতে চাইছেন না? শোনেন, এই যে রাশি, এই রাশির যখনই কোণের দিক দেখবেন উপরের দিক, মানুষের সিঁড়ি যখন উপরের দিকে উঠে তখন বলি না তার উন্নতি হচ্ছে। উন্নতি কোণ মানে সিঁড়ির উপরের দিক। সিঁড়ির কোন দিক? আর যদি নিচের দিকে কোনো কোণ আসে, তখন এই থেটা এর মানটা দেখেন তো কোন দিকে আসতেছে? সে নিচের দিকে। অর্থাৎ উপরের দিকে গেলে উন্নতি, উপরের দিকে গেলে কি উন্নতি, অর্থাৎ এটাকে আমরা বলবো উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। আর যখন নিচের দিকে আসবে তখন তাকে আমরা কি বলবো? অবনতি কোণ।
যেমন এটা পরিমিতি থেকে বুঝাবো। যেমন এই যে খুঁটিটা মনে করেন হঠাৎ করে ভেঙ্গে মাটির সাথে পতিত হইল, যদি কখনো খুঁটির ভাঙ্গা অংশের সাথে কোণ তৈরি করে, তাহলে দেখেন সে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামার কারণে তার অবনতি হচ্ছে। কিন্তু ভাঙ্গা অংশ যদি ভূমির সাথে কোণ তৈরি করে, তাহলে তার কোণের দিক উপরের দিকে উঠতেছে, তখন তার কি কোণ তৈরি হচ্ছে? উন্নতি কোণ তৈরি হচ্ছে। এক কথায় কোণের দিক উপরের দিক মানে উন্নতি, আর কোণের দিক নিচের দিক মানে কি? অবনতি। তো এই দুইটা কোণের মধ্যে এত তারতম্য তো থাকার কোনো কথা না। এবার বুঝতে পারছি, উন্নতি মানে উপরের দিক মুখ থাকতে হবে কোণের, আর অবনতি মানে কি? নিচের দিক। অবনতি মানে তার অবনতি হচ্ছে। মানে ওই প্র্যাকটিক্যাল ভাষার সাথে কিন্তু নাম দুটো মিল করে রাখছে তারা। যে আমরা বলি না এই তোর উন্নতি হচ্ছে, উন্নতি মানে কি? তুই উপরে উঠতেছিস। তোর অবনতি হচ্ছে, অবনতি মানে কি? তুই নিচে নামতেছিস। তা কোণের দিক নিচে মানে অবনতি, কোণের দিক উপরে মানে কি? উন্নতি। এই একজন আমাদের বলছেন আফরোজা, এই জন্য আফরোজা না, কে বলছেন এটা? মাহবুব হুসাইন ভাই। আচ্ছা, ওকে, ক্লিয়ার মনে হয়, আশা করছি। দেখেন, আমাকে যদি বলা হয়, খুব মনোযোগ দিবেন, ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 2, 3, 7 মিটার হলে এর ক্ষেত্রফল কত? কত বলছি বলেন? ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে কত? 2, 3, 7 মিটার হলে, 2, 3, 7 মিটার হলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত বলেন? ক্ষেত্রফল কি হবে? অনেকে তো সূত্র মুখস্থ করছেন যে ত্রিভুজের তিনটি বাহুর মান দেওয়া থাকলে অর্ধ পরিসীমা বের করতে হয় এস এর মান এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মনে পড়ে? হ্যাঁ, আচ্ছা, ওইভাবেও করবেন। হ্যাঁ, দেখেন এখানে একটু চালাকি করে। চালাকিটা কি একটু বুঝাই দিই ভাই। তিনটা বাহুর মান দিয়ে আপনাকে প্যাসে, মানে আপনার মাথাটাকে ফাঁদে ফালায়। ফাঁদে কিরকম ফালায় দেখেন, আপনার ফার্স্ট চেকিং অবস্থান হচ্ছে আমার যে তিনটা বাহুর মান দেওয়া থাকবে, এই তিনটা বাহু দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এটাকে চেক করা। যেহেতু ত্রিভুজ গঠন করা সম্ভব, এর ক্ষেত্রফল 0। এর ক্ষেত্রফল কি? 0। আর পুরা কাহিনী করার দরকার। যেমন দেখেন, প্রথমত আমার কাজ হচ্ছে, আপনাকে যদি এবার একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে নিচের কোন বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব? ত্রিভুজ গঠন করা সম্ভব। একটু মনোযোগ দেন, এই প্রশ্নটা দিয়ে আমরা পুরোটা ক্লিয়ার করে দেই। ধরেন ক নাম্বারে দিলাম 2, 3, 8, খ নাম্বারে দিলাম 7, 8, 12, এরপরে গ নাম্বারে দিলাম 5, 6, 8, খ নাম্বারে দিলাম 4, 5, 8। বলেন কোন তিনটি দ্বারা, মানে নিচের কোন বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব? কোন বাহুগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব? একটা দিয়ে হবে না, কোনটা হবে? একটা হবে না? বলেন দেখি কারা কারা পারেন এটা, দেখি কারা কারা পারে। মাশাআল্লাহ, অনেকেই পারতেছেন। অনেকে বলতেছেন খ গ ঘ দিয়ে সম্ভব, খ গ ঘ দিয়ে সম্ভব। কি সম্ভব না? কোনটা দিয়ে সম্ভব না? আচ্ছা, আমি কিন্তু প্যাচ লাগানোর জন্যই দিছি, অনেকগুলো রাইটও দিছি, আবার অনেকগুলো রঙও দিছি। শোনেন, সম্ভব বলতে কি বোঝায়? ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে? বৃহত্তর হইতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে হয় কত বলেন? 5। এই 5 সংখ্যাটা 8 থেকে কি ছোট, 8 থেকে ছোট হওয়ার কারণে এটা দিয়ে সম্ভব না। এটা দিয়ে কি সম্ভব না?
এবার বলেন 7 আর 8 যোগ করলে কত হয়? কত হয়? 15। এই 15 সংখ্যাটা দেখেন 12 থেকে বড়, 12 থেকে বড়, তাহলে এটা দিয়ে সম্ভব। যখনই দুইটার যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বলেন? বৃহত্তর হবে। কি হবে? তখনই ওটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। এবার বলেন, ধরেন 5 আর 6 যোগ করলে হয় কত? 11। এই 11 সংখ্যাটা 8 থেকে কি বড়, তাহলে এটা দিয়েও ত্রিভুজ গঠন করা সম্ভব। এবার বলেন 4 আর 5 কত? 9। 9 সংখ্যাটা কি 8 থেকে বড়, 8 থেকে বড়, তাহলে এটা দিয়েও কি ত্রিভুজ গঠন করা সম্ভব। তার মানে এখানে রং অ্যান্সার, তার মানে সম্ভব নয় যদি বলতাম তাহলে উত্তর কোনটা হইতো বলেন? ক। আর সম্ভব যদি হয় বলতাম তাহলে কি হইতো বলেন? খ, গ, ঘ তিনটেই হইতো। তার মানে সম্ভব, সম্ভব, এই সম্ভব ব্যাপারটার মধ্যে একটা কিন্তু আছে, কিন্তু জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝলাম বলেন? আমরা এখান থেকে বুঝলাম যে আমার দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুকে বৃহত্তর হতে হবে। তৃতীয় বাহুকে কি হতে হবে? এবার দেখেন দুইটা বাহুকে যোগ করেন, 2 আর 3 কত? হ্যাঁ, দেখেন ক্ষুদ্রতর দুই বাহুর যোগফল, তাহলে দেখেন 2 আর 3 যোগ করলে কত হয়? 5। এই 5 কি 7 থেকে বড়? যখন ছোট হবে তখন এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, তখন এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে ক্ষুদ্রতর দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়। কথা বুঝতে পারছি? তাইলে আমরা যখনই দুইটা বাহুকে যোগ করব, যোগফলটা অবশ্যই তৃতীয় যে বাহুটা থাকবে তার অপেক্ষা কি হইতে হবে? বৃহত্তর হইতে হবে। যে এখন আমার এই যে এই জায়গায় যখন আমরা দেখতেছি যে 3টা বাহু দেওয়া আছে, 3টা বাহু দ্বারা আমাকে ত্রিভুজ গঠন করতে বলছে, তখন বলেন এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করতে বলার শর্তের মধ্যেই ঝামেলাটা কি? যে এটা দিয়ে ত্রিভুজই গঠন হবে না। যার ত্রিভুজ গঠন হবে না তার ক্ষেত্রফল কি হবে বলেন? তার ক্ষেত্রফল কি হবে? তার ক্ষেত্রফল হবে 0 বর্গমিটার। যার ক্ষেত্রফলই নাই তার আবার কিসের ক্ষেত্রফল? মানে যার ত্রিভুজ গঠনই হবে না তার আবার কিসের ক্ষেত্রফল? কারণ এই ত্রিভুজটা ঠিক এরকম হবে, দেখেন এই যে একটা 7 আঁকছেন, এরপরে কি একটা 2 গেছে, এরপর 3 এই পর্যন্ত যাবে, আর মিলবে না, আর মিলবে না। অর্থাৎ এটা ত্রিভুজ গঠন করলো, তাহলে এর ক্ষেত্রফল বের করতে পারবেন? তাহলে এর ক্ষেত্রফল কি হবে বলেন? 0 বর্গমিটার। এভাবে চালাকি করে কিন্তু আমাকে 3 বাহু যুক্ত, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 বাহু যুক্ত, যদি কখনো ত্রিভুজে 3টা বাহু দেওয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরগুলো হয় 0। চালাকি করে বলে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা সবসময় চেক করব, কি করব? চেক করব যে আসলে বাহুগুলো কি, বাহুগুলো কি, বাহুগুলো চেক করার পর আমরা সিদ্ধান্ত নিব। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আপাত দৃষ্টিতে প্রশ্ন আসে পারবো ইনশাল্লাহ। আবার দেখেন, যদি কোনো কারণে লিখে নেন, একটু লিখে নেন, যদি ত্রিভুজের 3টি বাহু অসমান হয়, 3টি বাহু অসমান হয়, তবে তার ক্ষেত্রফল 2 ভাগে বিভক্ত হয়, 2 ভাগে বিভক্ত হয়, বিভক্ত হয়। এই কথাগুলো বাংলা ভাষায় লিখে দেওয়ার পিছনে রিজন কি বলেন তো? যাতে ভাষা বুঝতে পারেন, কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ভাষা বুঝি না। দেখেন কি বললাম, যদি ত্রিভুজের 3টি বাহু অসমান হয় তবে তার ক্ষেত্রফল কয় ভাগে বিভক্ত হয়? মানে ক্ষেত্রফল 2 ভাগে বিভক্ত হয় বলতে মানে ক্ষেত্রফলকে 2 ভাগে মানে 2 ভাবে বের করা যায়। কয়ভাবে বের করা যায়? নাম্বার 1, যদি সেটা সমকোণী ত্রিভুজ হয়। কি হয়? সমকোণী ত্রিভুজ। এই ভাই, সমকোণী ত্রিভুজের কি সবগুলো বাহু সমান হয়? সমান হয়। বাহুগুলো কি হয়? যদি কোনো বাহুর মান 3, 4, 5 হয়, 3, 4, 5, তাহলে সেটা কি কোণ? সমকোণ। কারণ 3, 4, 5 প্রতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 5 5 25, 4 16, 3 3 9, 9 আর 16 যোগ করলে 25 এর সমান। তাহলে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ যখন হয় তখন তার ক্ষেত্রফল হয়
হাফ ইন্টু এই যেটা শিখাইলাম, হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন। কিন্তু যদি আমাকে কখনো দেখি যে না এটা তার সমকোণ তৈরি করা সম্ভব না, সমকোণ তৈরি করা সম্ভব না, তখন আমি কি করব? তাহলে আমাকে এই দুইটার ক্ষেত্রফল বের করার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে। কিছু কি জিনিস জানতে হবে? এই জিনিসগুলো আমরা একটু শিখে আসি। নাম্বার 1 লেখেন, সমকোণ হওয়ার শর্ত। সমকোণ, তিনটি বাহু অসমান হলে সমকোণ হওয়ার শর্ত লেখেন। তিনটি বাহু অসমান হলে সমকোণ হওয়ার শর্ত। সমকোণ হওয়ার শর্ত। সমকোণ তখনই হবে যখন আমরা লিখবো অতিভুজ স্কয়ার ইকুয়াল কি বলেন? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবং এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবাই জানি যে বৃহত্তর বাহুটার নাম কি বলেন? অতিভুজ। লম্বিক ভাবে যেটা থাকে তার নাম লম্ব, ভূমি বরাবর যে থাকে তার নাম কি? ভূমি। এবার এখানে কিছু কিন্তু আছে ভাই, কারণ অনেক সময় অনেক বড় বড় মান দেওয়া থাকে, বাহুর মান, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে কিনা। তখন অনেকের মাথা ঘুরে, অনেকের বমি বমি ভাব আসে। তো এই জায়গাটাকে আজকে উদ্ধার করে দেই আগে। যেমন দেখেন, এই একটু যারা অনলাইনে আছে, কলেজের ভাই কলেজের বোন যারা অনলাইনে আছে একটু মনোযোগ দেবো আমরা। হ্যাঁ, দেখেন, ধরেন এই জায়গায় যদি কখনো শর্ত আরোপ করে 3n 4n 5n, তাহলে বুঝে যাবেন এরা সমকোণী ত্রিভুজ গঠন করবে। কি বললাম? 3n 4n 5n। ধরেন n এর মান 1 ধরলাম। কত ধরলাম? তাহলে n এর মান 1 ধরলে কি হবে? 4 1 4 4 5 1, এটা দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন হবে। কেমনে দেখেন, ধরেন অতিভুজ স্কয়ার 5 স্কয়ার, লম্ব স্কয়ার 3 স্কয়ার, ভূমি স্কয়ার 4 স্কয়ার, 4 চক 16, 3 3 9, 5 5 25 এর সমান। তার মানে এটা কি তৈরি করে? সমকোণ তৈরি করে। সমকোণ তৈরি করে। শুধু তাই না, দেখেন এবার মজা পাবেন। ধরেন n এর মান 2। কত? n এর মান 2 ধরেন। n এর মান যদি 2 ধরেন তাহলে 3 দ্বিগুণে কত? 4 দ্বিগুণে কত? 5 দ্বিগুণে কত? এরাও সমকোণ তৈরি করে। কেমনে দেখেন? দেখেন দেখেন দেখেন, অতিভুজ স্কয়ার মানে সবচেয়ে বড় বাহুটার উপর স্কয়ার। 10 স্কয়ার ইকুয়াল 6 স্কয়ার যোগ 8 স্কয়ার। 6 6 36 8 8 64, 64 আর 36 যোগ করলে কত? 100 সমান। তার মানে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। এই নিনজা টেকনিকটা মনে রাখবেন, সমকোণ তৈরি হওয়ার এই নিনজা টেকনিক, এটাকে আমরা নিনজা টেকনিক বলবো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখবেন, তাহলে যত বড় বাহু বলুক না কেন টেস্ট করতে গিয়ে আপনার সুবিধা হবে। এরপরে দেখেন, ধরে n এর মান 3 ধরলাম। 3 3 কত? 9। তারপরে 3 4 কত? 12। 3 5 কত? 15। আপনি কি জানেন যে এই তিনটা বাহু দ্বারা সমকোণ তৈরি হয়? দেখেন কিভাবে তৈরি হয়, একটু টেস্ট করি আমরা। আমরা যদি টেস্ট করি তাহলে কি হয় দেখেন, অতিভুজ স্কয়ার মানে 15 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে ধরেন ছোটটা 9 স্কয়ার, ভূমি স্কয়ার ধরেন 12 স্কয়ার। তাহলে 9 9 কত বলেন? 12 12 কত বলেন? 144। আর 15 15 কত বলেন? 200 কত? 25। 200 কত? 25। এই যে 225, 81 আর 144 যোগ করলো কত? 225। 200। শুধু তাই না রে ভাই, এই n এর মান যদি আপনি 100 ধরেন তাহলে কত হবে বলেন? 300। n এর মান 100 ধরলে কত? 400। n এর মান 100 ধরলে কত? এই 500 এর উপর বর্গ করলে 400 এর উপর বর্গ 300 এর উপর বর্গের সমান, যোগফলের সমান। তার মানে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আপনি একটা নিনজা টেকনিক ব্যবহার করবেন। সেটা হচ্ছে, সাধারণ ছোট ছোট বাহু থাকলে সেটাকে আপনি অতিভুজের উপর বর্গ দিয়ে টেস্ট করে দেখবেন। যদি কোনো কারণে বড় বাহু থাকে, কি বাহু? বড় বাহু থাকে, ধরেন আপনাকে 3টা বাহু দ্বারা আপনাকে টেস্ট করে বললো যে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। যেমন আমি আপনাকে দিলাম 27 36 45। ভাই এটার উপর বর্গ করে দেন সমকোণ কিনা, এটা বের করতে কি সময় লাগবে না? হ্যাঁ, সময় লাগবে কিনা? এত সময় আছে পরীক্ষার হলে? নাই।
তাহলে সময়টা কাজে লাগাইতে হবে না? এই কাজে লাগাইতে হবে না? ঘুমায়, এই জন্য একটা চিল্লানি মারলাম। ঘুমাইলে হইবে? এই ঘুমাইলে হইবে? দেখেন, তাহলে আমি যেটা বললাম, একদম ছোট মানটাকে 3 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 3 দ্বারা 27 ভাগ করলে কত হয়? 9। এরপরেরটা যেটা একটু বড়, 4 দ্বারা ভাগ করব। ওই যে 3n 4n 5n, 3n 4n 5n, তাহলে 4n দ্বারা মাঝামাঝি অবস্থানটা ভাগ করব। 4 দ্বারা 36 ভাগ করলেও কত? 9। 5 দ্বারা 35 ভাগ করলেও কত? যখন দেখবো ভাগফল সব ক্ষেত্রে সমান, তখন বুঝবো এই মিস্টার বেটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। এই মিস্টার বেটা কি কোণ তৈরি করবে? সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তাহলে আবার বলতেছি, একদম ছোট মানটাকে 3 দ্বারা ভাগ করব, মাঝামাঝি অবস্থানটাকে কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। একদম বড় মানটাকে কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। ভাগ করে যদি দেখি যে ভাগফল একই আসছে, তাহলে কি সমকোণী ত্রিভুজ গঠন করবে। যেমন ধরেন, এবার আমি লিখলাম 300, 300, 400, 500। 3 দ্বারা 300 ভাগ করলে কত হয়? 100। 4 দ্বারা যদি আমি 400 ভাগ করি, তাও কত হয়? 100। 5 দ্বারা 500 ভাগ করলে কত হয়? 100। তাহলে সব ক্ষেত্রে ভাগফল 100 পাইছি কিনা বলেন? তাইলে আমরা বুঝতে পারলাম 300, 400, 500 এই বাহুগুলো দ্বারাও কি গঠন হবে বলেন? সমকোণী ত্রিভুজ গঠন হবে। ধরেন আমি এবার বললাম n এর মান 10 ধরে বললাম, একটা বললাম 30, একটা বললাম 40, একটা বললাম 50। বলেন সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা? অবশ্যই গঠন করবে। 3 দ্বারা 30 ভাগ করলে কত? 4 দ্বারা 40 ভাগ করলেও কত? 5 দ্বারা 50 ভাগ করলেও কত? তাহলে সব ক্ষেত্রে ভাগফল কত? তাইলে এরা সমকোণী ত্রিভুজ গঠন করবে। তার মানে 3n 4n 5n, সবচেয়ে ছোট বাহুটাকে 3 দ্বারা, মাঝামাঝি মানটাকে 4 দ্বারা, সবচেয়ে বড় বাহুটাকে 5 দ্বারা ভাগ করে যদি আমরা দেখি ভাগফল একই আসছে, তাহলে চোখটা বন্ধ করে বুঝে যাবো যে এই বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করে। কারণ সমকোণ ত্রিভুজের সমকোণী ত্রিভুজ বলা হয় ত্রিভুজের মেরুদণ্ড। যত প্রশ্ন 80% আসে কোত্থেকে বলেন? সমকোণী ত্রিভুজ থেকে। কোত্থেকে আসে? বাকি সবগুলো মিলায় আসে 20%। আর 80% কোশ্চেন আসে কোত্থেকে? এই যত যা কিছু শিখাইলাম এগুলো বোনাস, এগুলো থেকে খুব কম সংখ্যক প্রশ্ন আসবে, কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে কোত্থেকে? সমকোণ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এর মধ্যে তথ্যগুলো যদি আপনি অথেন্টিক ভাবে যদি জানতে না পারেন বা বুঝতে না পারেন, তাহলে পারবেন? পারবেন? তাইলে আমরা এটা বুঝতে পারলাম কিনা বলেন? কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী আছে। কিছু কিছু কি আছে? ব্যতিক্রমী আছে। ব্যতিক্রমী তো 2-4টা থাকবে ভাই, থাকবে না? ব্যতিক্রমী ছাড়া কোনো জিনিস আছে? যেগুলো ব্যতিক্রমী, এগুলো ছোট ছোট মান। কি মান? ছোট ছোট মান। এই ছোট ছোট মানগুলো কি করবেন? সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বানাবেন, লম্ব বানাবেন, ভূমি বানাবেন, বর্গ করে যোগ করে দেখবেন যে বড় মানটার বর্গের মান মানের সমান মিলছে কিনা। কথা বুঝাইতে পারছি? আমি এই ট্রিক্সটা শিখাইছি শুধুমাত্র বড় বড় মানের জন্য, কারণ বড় বড় মানের ক্ষেত্রে প্রতিটাই এই একই প্যাটার্ন দিয়ে মিলবে। কথা বুঝাইতে পারছি? তবে ছোট ছোট কিছু কিছু আছে, রুটের মান দিয়ে দেওয়া থাকতে পারে। কিসের মান দিয়ে দেওয়া থাকতে পারে? রুটের মান দিয়ে দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আপনার মান মিলেও যেতে পারে। কথা বুঝতে পারছি? এখন কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার মিলে যায় মান, তাহলে সেক্ষেত্রে তো আপনি বলতেই পারেন যে না, এটা আমার রাইট অ্যান্সার। কথা বুঝতে পারছি? কারণ অনেক সময় রুট আকারে মান মিলাই দেয় তারা। কি আকারে? ছোট ছোট রুট আকারে দেখা যায় যে ছোট মান দুটার উপর বর্গ করার পর এপাশের মানটা মিলে গেছে, বড় মানটা মিলে গেছে। তাহলে সেটাও কি সমকোণী ত্রিভুজ? কারণ সমকোণী ত্রিভুজের মূল বৈশিষ্ট্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু বড় মানগুলো শর্ত সাপেক্ষে আমরা 3n 4n 5n দ্বারা মিলাইয়ে দেখি যে এটা দ্বারা সবগুলোই হয় সমকোণী ত্রিভুজ। মনে করেন আপনাকে যদি বলা হয় 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ দ্বারা কি কোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? সমকোণী ত্রিভুজ। ধরেন ভাইভাতে গেলেন, ভাইভাতে গিয়ে আপনার এই প্রশ্নটা জিজ্ঞেস করলো, যদি এই মেথডটা না জানতেন আপনার মাথা ঘুরতো না? বলতেন 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ মিটার বাহু বিশিষ্ট 3টা বাহু দ্বারা আবার এটা দিয়ে আবার কি ত্রিভুজ গঠন করব? আপনি বলতেন যে বিষম বাহু ত্রিভুজ গঠন হবে। কি ত্রিভুজ? কিন্তু বিষম বাহু ত্রিভুজ গঠন হবে না সমকোণী ত্রিভুজ গঠন হবে? সমকোণী ত্রিভুজ গঠন হবে। কি কোণে? সমকোণী ত্রিভুজ গঠন হবে। বলেন ক্লিয়ার কিনা? বলেন 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 বলেন। হ্যাঁ, বড় সংখ্যা আগে আসলে আপনি 5 দ্বারা ভাগ করে দিবেন। এই যে একজন একটা ভালো প্রশ্ন করছে, কিন্তু ধরেন আপনার আছে 50, 30, 40, আপনি কি ডিপ্রেশনে ভুগবেন? সবচাইতে ছোটটারে কি দিয়ে ভাগ করবেন? 3, 10। এর থেকে বড়টারে কত দ্বারা ভাগ করবেন? 4, তাও 10। একদম বড়টারে কত দ্বারা ভাগ করবেন? 5, তাও 10।
তাহলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এই মেথডটা বুঝতে পারছি কিনা বলেন? তাহলে সমকোণী ত্রিভুজের আমরা এখান থেকে একটা মেথড বুঝতে পারলাম, 3n 4n 3n 4n 3n 4n 3n 4n। এই মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, থাকবে, মাথায় থাকবে। অনেকের বমি বমি ভাব আসতেছে, নাগাতার ক্লাস করলে তো একটু চোখের মধ্যে ঘুম আসবে, এটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন যারা অনলাইনে আছি প্লাস অফলাইনে আছি, বলেন এতটুকু আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এর থেকে আর নিখুঁত ব্যাখ্যা চান না আরো ব্যাখ্যা করবো? ব্যাখ্যা করলে কিন্তু শেষ হবে না, একটা দিয়ে ব্যাখ্যা করলেও শেষ হয়ে যাবে, দেখা যাবে এক ক্লাস। কিন্তু এই একমাত্র ফাউন্ডেশনে আমি আমার মনের মাধুরী মিশিয়ে পড়াইতে পারতেছি। তা না হলে এই ত্রিভুজে উপরে উপরে এতক্ষণ শেষ করে এমসিকিউ সলভ করে আবার বসে থাকতাম, এমসিকিউ সলভ করেও কি বসে থাকতাম। কারণ এই ত্রিভুজের উপর সবচেয়ে বেশি ক্লাস লাগলেও আমার ওই বেসিক পড়ানো সহ সব মিলে ক্লাস লাগে 1 ঘন্টা 30 থেকে সর্বোচ্চ 40 মিনিট, এর থেকে বেশি লাগে না। অনেকে মনে হয় এর আগে ক্লাস করছে কিনা জানি না, অনলাইনে করতেও পারেন অনেকে, ফ্রি ক্লাস অনেক সময় ওই পেইড ক্লাসটাই পাবলিক করে দেই, সেম প্যাটার্নে পড়াই দেই। কিন্তু ফাউন্ডেশন মানে ফাউন্ডেশনের মতোই ভাঙতেছি, কারণ যাতে কোনো কিছুতে ল্যাগ না হয়। কারণ প্রাইমারির পরীক্ষাটা শতভাগ নিশ্চিত থাকেন লিখিততে নিয়ে আসবে। কিসে নিয়ে আসবে? লিখিত প্যাটার্নে নিয়ে আসবে। কারণ অলরেডি প্রশ্ন ফাঁস একটা ভাইব ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রশ্ন ফাঁস থেকে বাঁচার বড় বুদ্ধি কি? লিখিত। কারণ দেখেন, নিবন্ধনে কখনো কোশ্চেন ফাঁসের মাধ্যমে অমুক চাকরি পাইছে তমুক চাকরি পাইছে এরকম কোন রিউমার ছড়াইছে? কিন্তু প্রাইমারিতে প্রতি বছর রিউমার ছড়ায়। যেহেতু রিউমার ছড়াইছে, এটা থেকে রিমুভ করার জন্য, এটা থেকে তারা তাদের সম্মান রক্ষা করার জন্য হইলেও, যদি প্রিলি থাকেও, প্রিলির পর কি হবে বলেন? লিখিত হবে, মাস্ট। এটা মাথায় রেখে প্রস্তুতি নেন, ভাইবেন না যে শুধুমাত্র প্রিলি পরীক্ষা হবে, ওই দিন শেষ, সোনার বাংলাদেশ। কথা বুঝতে পারছি? সো লিখিতর দিকে আপনাকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। ওকে, বিসিএস প্যাটার্নই চলে যাবে। কারণ বিসিএস ও যেমন 2 নাম্বারই, বিসিএস পিএসসি রেখে আমি বিশ্বাস করব, পিএসসি ও তো এতদিন কোশ্চেন পাস করছে, শালা সব ভণ্ড, দুনিয়াটাই ভণ্ডে ভরা রে ভাই। কারে বিশ্বাস করবেন? যারে ভাবতাম ফেরেস্তা, ওই শালা ফেরেস্তাও শালা 2 নাম্বার। আবেদ আলীর মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যদি এই কাজ করে, হ্যাঁ, আবেদ আলীর মতো মানুষ, চেহারার মধ্যে কত একটা নুরানি ভাবনা, এগুলো সবচেয়ে ভণ্ড হয়। বিশেষ করে কিছু কিছু মানুষ আছে তাবলিগ করে, নামে হুজুর, দাড়ি, কিন্তু শালাদের ভেতরে ভেতরে যে কি পরিমাণ শয়তান, মারাত্মক লেভেলের শয়তানেরই, মানে লেবাসধারী শয়তান। লেবাস ধরে মানুষের কাছে ভাবে যে আমি ভালো, কিন্তু ভেতরে ভেতরে কি 2 নাম্বারই চলতেই থাকে। এই 2 নাম্বার মানুষগুলো, এই লেবাসধারী মানুষগুলো হচ্ছে, মানে এদেরকে তো বোঝা যায় না, এরা কিন্তু সবচেয়ে মানে এত বড় বড় ক্ষতি করে যেটা কল্পনা করার বাইরে। কারণ আপনার সামনে দিয়ে মনে করেন একটা বড় ক্ষতি করে গেল, আপনি ওরা বিশ্বাস করবেন? ওর পাশে একজন দাঁড়ায় আছে, ওরে ধরে থাপড়াবেন, এই বেটা তুই ভুল করছিস, আর ওরা বলবেন জি 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 হুজুর, জি হুজুর, হুজুর হুজুর, জি হুজুর, আপনি যান যান, আপনার নিয়ে সমস্যা নেই। কিন্তু হুজুরই নাটের গুরু। এই যে যখন স্বৈরাচারী সরকার ছিল, তখন যদি কোশ্চেন ফাঁসের ব্যাপারটা পুরোটা উন্মোচন করা হইতো না, এমনি শেখ হাসিনা থাকতো না। কারণ শেখ হাসিনার গদির মধ্যে যতগুলো আমলা ছিল, প্রতিটা আমলাই তার নিজের হাতে 2 নাম্বারই করে বসানো। ইয়া দেখেন নাই সার্চলাইট? সার্চলাইটে ভালো করে স্মরণ করেন তো, ছবিটা কার ছিল প্রথমে? ভুলে গেছেন? আজকে যে আরেকবার দেখবেন যে এই সার্চলাইটে সর্বপ্রথম কোশ্চেন ফাঁসের বিপক্ষে কে বলে, আমার ছবিটা আরেকবার পাবেন। এই সার্চলাইটে সর্বপ্রথম আমরা পুরো জব মেডিসিন টিম গিয়ে সার্চলাইটে কোশ্চেন ফাঁসের বিপক্ষে আমরা 3 জন বলি। আমি, নাসির স্যার, সাথে আমাদের একটা হুজুর ছিল। এই 3 জন গিয়ে আমরা হচ্ছে সর্বপ্রথম বলি। আজকে গিয়ে আবার সার্চলাইটটা দেখেন, অথচ ওখানে এমন কিছু, ইমরান ভাইয়ের কাছে এমন কিছু তথ্য জানলাম, বলতেছে মমিনুল এটা যদি ফ্লাশ করি তাইলে মনে করো যে সরকার আমার জায়গার উপর খুন করে ফেলবে। আর সরকার যখন এটা জানতে পারছে, ধাম করে ট্রান্সফার হয়ে কোথায় চলে গেল? কোথায়? কারণ স্বয়ং ডিবি পুলিশ হারুন এই বদমাইশও কি প্রশ্ন ফাঁসের মধ্যে সিরিয়াল নাম্বার 1-এ ছিল। তো সবচেয়ে ভয়ঙ্কর লেভেলের খারাপ মানুষ ছিল। এরকম সবগুলো মানুষ ওর মধ্যে পড়ে গেছে। পরে সরকার ভাবতেছে এখন তো আমার এদেরকে বাঁচাইতে হবে, এদেরকে বাঁচানোর জন্য কোথায় চলে গেল?
কোঠায় আর কোঠায় গিয়ে মোঠা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পালাই গেল শেষমেশ গিয়ে। এই জন্য অত্যাচার, বেঈমানি, 2 নাম্বারই আপনি যত করবেন আপনার পতন কিন্তু হবেই। ভাইবেন না যে আমি যা করতেছি এটা মনে হয় আমার একটা গড গিফটেড পাওয়ার, এটা ভুল ধারণা। আল্লাহ যেমন পাওয়ার দেয়, ভালো হওয়ার সুযোগ দেয়, যে পাওয়ার তুই কমা, না কমাইলে কিন্তু তোর পতন এমন ভাবে দিমু যেটা কল্পনা করতে পারবে না, তো ওইভাবেই পতন হইলো। তো এই জন্য নিজের ভেতরের আত্মবিশ্বাসটাকে সবসময় বড় করে দেখবেন। আপনি যদি পরিশ্রম করেন, তা ভাইবা নিবেন এই পরিশ্রম আপনার সাথে কখনো কি করবে না বলেন, বেইমানি করবে না। এই যারা বেইমানি করে আজকে চাকরি পাইছে তারা সবগুলো ছাড়াই হয়েছে না? এসআই নিয়োগ থেকে শুরু করে বড় বড় আমলাদের, যাদের বিপক্ষে ছোটখাটো ইনফরমেশন গেছে তদারকি করে কিন্তু তাদেরকে ছাড়াই করা হয়েছে। এই যে মন্ত্রণালয়ের শূন্য পদ আজকে দেখাইলাম না একটু আগে, কত লাখ? প্রায় 5 লাখ। আপনি আরো 2 লাখ বাড়ান, কত হবে? 2 লাখ মিনিমাম ছাড়াই হয়েছে। যায় দেখেন ভেতরে আরো নাই, মন্ত্রণালয়গুলোতে 4টা-5টা পদের দায়িত্ব একাই একজন পালন করতেছে, এরকম অবস্থা। যান না বিভিন্ন মন্ত্রণালয়ে যান, দেখবেন কোন অফিস বন্ধ, যেটা খোলা ওই একাই সবগুলো নিয়ন্ত্রণ করতেছে, কিছু করার নাই, ছাড়াই করে ফেলছে। কি করবে? চোররে তো রেখে লাভ নাই, কারণ চোর তো আর হেল্প করবে না। তো সময় আছে, অনেক বড় বড় যখন সার্কুলার আসবে নাকি মুখে আসা শুরু করবে। এই অনুমোদনটা পেয়ে গেলে, অনুমোদন তো অলরেডি ওরা দরখাস্ত বাড়াইছে, অনুমোদনের সাইনটা হয়ে গেলে সবগুলো মন্ত্রণালয়ের নিজস্ব আন্ডারে আবার সার্কুলার শুরু করে দিবে। আর সার্কুলার আসলেই নাকে মুখে আসা শুরু করবে, একটার পর একটা। এই জন্য ভালোভাবে একবার প্রস্তুত নিতে পারলে দেখবেন যে চাকরি একটার পর একটা হইতেই থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, উনি আবার সব টাকা গরিবদের মধ্যে বিলাইও দিচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক। আবেদ আলী, আরে শালা 2 নাম্বারিও করছে, আবার কি বিলাইও দিচ্ছে, চিন্তা করা যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা আগাবো আরো, থাকবে পরের ক্লাসে। আর তেমন আলোচনা নাই পরের ক্লাসে, শুধু কোণ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের তো অলরেডি কি অর্ধেক প্রায় শেষ, এখনো শেষ না, আরো আলোচনা আছে এর ভেতরে। প্রশ্ন পড়াবো কিছু ব্যতিক্রমী। এরপরে সব মিলায়া বেসিক তথ্যে আলোচনা আছে 30 মিনিট। আর বাকি প্রশ্নের উত্তরে যখন যাব তখন আর সময় লাগবে না। কেন লাগবে না বলেন তো? কারণ আপনার যে ডেপথ বেসিক আপনি শিখলেন, এই ডেপথ বেসিক থেকে আপনার কাছে প্রশ্ন মনে হবে প্রাণীপন্থা। প্রশ্নগুলো তো নাই, থাকলে দেখাইতাম, পরের ক্লাসে দেখতে পারবেন। এই যে বেসিক শিখলেন না, এই বেসিক দিয়ে 98% প্রশ্নের উত্তর আপনি নিজে দিতে পারবেন, আর 2% হয়তো আমাকে আলোচনা করতে হতে পারে, অনলি ফর 2%, এর থেকে বেশি কিছু না। বুঝতে পারছি? তাহলে ঠিক আছে, আজকে আর আগাচ্ছি না। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বাকি আছে, কারণ আজকে আমরা ক্ষেত্রফল বলছি না, 2 ভাগে বিভক্ত হয়। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমা আগে বের করতে হয়। কি বের করতে হয়? ওই যে সবগুলো বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, আর অর্ধ পরিসীমা হচ্ছে সবগুলো বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ। 2 দ্বারা কি ভাগ করার পর কি বের হয় বলেন তো? এস, যেটাকে আমরা অর্ধ পরিসীমা বলি। আবার এস ইন্টু এস মাইনাস প্রথম বাহু, এস মাইনাস দ্বিতীয় বাহু, এস মাইনাস তৃতীয় বাহু দিয়ে কি বের করতে হয়? আবার সাথে একটা রুট ওভার তো ফ্রি। এটার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়ে বুঝাবো, ঠিক আছে? কারণ শিখতেছি, একটু শেখার মতো শিখি। আর যদি বলেন যে না স্যার এত ইনফরমেশন দেওয়ার দরকার নাই, খালি দৌড়ান, তাহলে আমার লাভ, অনেক দ্রুত ব্যাচ শেষ করে দিতে পারবো, কোর্স শেষ করে দিতে পারবো। শিখবেন? দৌড়াবো? হ্যাঁ, বেসিক ব্যাচের মতো। বেসিক ব্যাচে সকালে কেউ ক্লাস করছিলেন? আজকে সকালের ব্যাচে এখানে কেউ ক্লাস করছিলেন? কেউ করেন নাই, দেখছেন? যাই হোক, তো বেসিক ব্যাচে খালি দৌড়াই, বেসিকের মতো। এক ক্লাসে কেমনে শেষ করা যায়? যাই হোক, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকে এইখানেই শেষ করলাম। হ্যাঁ, পরীক্ষা আছে নাকি? পরীক্ষা থাকলে পরীক্ষা দেন, সমস্যা নেই। স্যার ইফতারের দাওয়াত নেন? ওরে বাবা রে, দিনাজপুরে দাওয়াত দিছো ঢাকা থেকে? হ্যাঁ, এই সোহাগ সাহেব, পরীক্ষা থাকলে পরীক্ষা নাও।